ছোট ফুপুর ভোর পেয়ে হাসি ফুটে ওঠে কুহুর ঠোঁটে। মায়ের কোনো স্মৃতি ওর মস্তিষ্কে নেই। ছোট থেকেই বড় হয়েছে দাদা দাদির কাছে। তারা যথেষ্ট চেষ্টা করেছেন নাতিনকে আগলে রাখতে। তারা যতদিন বেঁচে ছিলেন, ছোট মা তাদের আড়ালে কুহুকে আঘাত করেছে। তারপর যখন দাদা দাদি দুজনেই একে একে চলে গেল, তখন কুহু এই বাড়িতে একা হয়ে যায়। তখন থেকেই শুরু হয় ছোট মার প্রকাশ্য নির্যাতন। সেই সাথে হুমকি দেয় ফুপুরা যেন এইসবের কিছুই না জানে। কুহুও তাই ফুপুদের কিছুই জানায়নি। ফুপুরা বছরে ২-৪ বার এসে বেরিয়ে যায়। কখনো কখনো কুহু যায় ফুপুদের বাড়ি, সেখানে গিয়ে থেকে আসে কিছুদিন। এই ফুপুরাই ওর প্রাণ। কুহুর মায়ের শূন্য আসন তারাই পূরণ করেছে। ফোন এক নাগাড়ে বেজেই চলেছে, কিন্তু কুহুর সেই দিকে কোনো হুঁশই নেই। সে এক মনে চিন্তা করছে। ততক্ষণে ফোনটা কেটে গেছে। পরের বার ফোনের শব্দ কানে আসতেই রিসিভ করে। ছোট ফুপুর সাথে অনেক সময় নিয়ে কথা বলে কুহু। ছোট ফুপু একটা নতুন জামা বের করে পরতে বলছে। তার কথা মতো কুহু তাহমিদের দিদুনের দেওয়া একটা নতুন জামা পরে। এরই মধ্যে শিউলি আক্তার ডাকতে আসে কুহুকে। কুহু দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। শিউলি আক্তার নিজের ঘরের বারান্দায় ছেলে মেয়েদের পাশে বসে আছে। দৃষ্টি, শিহাব হারিকেন জ্বালিয়ে পড়ছে। এই সন্ধ্যায় কুহুকে নতুন জামা পরতে দেখে বাঁকা হাসে দৃষ্টি। আপু, তোমার ভালোই হয়েছে। বছরে কয়েকবার রিলিফের দানের কাপড় পাও। সবাই জানে তোমার মা নেই, তাই তারা ভালোই দান বরাদ্দ করে থাকে তোমার জন্য। সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায় যখন খুশি তখনই দানের কাপড় পরতে পারো। দৃষ্টির টিটকিরি যুক্ত কথা শুনে শিউলি আক্তার কিটকিটিয়ে হেসে দেয়। তার সাথে তাল মেলাচ্ছে দৃষ্টিও। শুধু শিহাব অবাক হয়ে চেয়ে থাকে মা বোনের দিকে। দৃষ্টির কথা কুহুর বুকে গিয়ে বেঁধে। ওর মা নেই, অসহায়, সেজন্যই কি সবাই ওকে এত ভালোবাসে, পোশাক দান করে? ও কি সত্যি সবার দেওয়া দানের কাপড় পরে? এতটাই অসহায় ও? কুহুর চোখ দিয়ে কখন যে টপ টপ করে পানি পড়তে শুরু করেছে তা বুঝতে পারেনি। ছোট্ট শিহাব এটা বুঝতে পেরেছে। আম্মু আর আপু মিলে কুহু আপাকে কষ্ট দিচ্ছে। ও উঠে কুহুর কোমরটা জড়িয়ে ধরে। তুমি কেঁদো না আপা, দেখো আমি বড় হয়ে তোমাকে অনেক জামা কিনে দিব, তুমি সেগুলো পরে শেষ করতেই পারবে না। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে কুহুর দুই চোখে আনন্দে অশ্রুতে ভরে যায়। এই ছোট্ট ছেলেটা ওকে খুব বেশি ভালোবাসে, তাও খুব ভালো করেই জানে। আমাকে ডাকলে কেন ছোট মা, কোনো কাজ আছে? কেন রে নবাবজাদি, কাজ না থাকলে তোকে ডাকা যাবে না? আমি ডাকলে তোর শরীরে ফোসকা পড়ে বুঝি? তুই কোন লাটের মাইয়া আসছিস যে আমারে প্রশ্ন করস? দিছস তো সামান্য ম্যাট্রিক পাস, তাতেই এত ভাব বাড়ছে? হায় রে কপাল, এমন দিনও আমার দেখুন লাগতাছে। শিউলি আক্তার গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিয়েছে। কুহু ভেবে পায় না ওর যে কোনো সামান্য কথাই কেন ছোট মা এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে। ওর বলা ভালো কথাও ছোট মা কেন বাঁকা ভাবে নেয়? ও কি এতটাই ঘৃণ্য? শিউলি আক্তারের আহাজারির মাঝেই কুহু নিজের ঘরে আসে। ছোট মার ন্যাকামো দেখার ইচ্ছে ওর মোটেও নেই। কায়েস রাতে বাড়িতে আসার সময় কয়েক কেজি মিষ্টি, ফলমূল, কুহুর জন্য নতুন পোশাক নিয়ে আসে। বাড়িতে এসেই কুহুকে ডেকে ওর জন্য নিয়ে আসা পোশাকগুলো হাতে দেয়। এমনিতে শিউলির মন মেজাজ খিসে ছিল, তার উপরে মেয়ের জন্য এইরূপ আদিক্ষেতা দেখে তার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আদিক্ষেতা দেখেছো? যেন তার মায়াই খালি পাশ করছে। সামান্য ম্যাট্রিক পাশই তো দিছে, তাতেই এত পয়সা খরচ করন লাগবো? দিন রাত খাইটা পয়সা জোগাড় কইরা একদিনেই সব শেষ করা লাগবে? শিউলি আক্তার পারলে কায়েসকে চিবিয়ে খায়। শিউলি, একদিন বাজার করলেই আমার সব টাকা শেষ হয়ে যাবে না? আমি যথেষ্ট রোজগার করি। তাছাড়া আব্বাও আমার জন্য অনেক কিছুই রেখে গেছে। আমি আমার মেয়ের জন্য খরচ করেছি। এই নিয়ে তোমার মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। কায়েসও দ্বিগুণ রেগে গিয়ে জবাব দেয়। কিন্তু শিউলি স্বামীর কথা শুনলে তো? তুমি তোমার মায়ার জন্য আনছো, আমার পোলা মায়ের জন্য কি আনছো? তোমার সব কিছুই তো ওই কালির জন্য বরাদ্দ। নিজের সন্তানগোর কথা একবারও ভাবো কোনোদিন? কায়েস পাত্তা না দিয়েই আবারও গলাটা চড়াও হলো শিউলির। কুহু, দৃষ্টি, শিহাব তিনজনই আমার সন্তান, তিনজনই আমার কাছে সমান। তোমাকে এর আগেও বলেছি, আমার সন্তানদের মধ্যে তুমি বিভাজন সৃষ্টি করবে না। আর বারবার কুহুকে তুমি ওই নামে সম্বোধন করবে না বলে দিলাম। কিছুদিন আগেই যখন শিহাব দৃষ্টিকে নতুন কাপড় কিনে দিলাম,
তখন তো তুমি একবারও কুহুর কথা বলনি। আমি কি তখন তোমাকে দোষারোপ করেছিলাম? আমাকে কিছু বলার আগে তুমি নিজের দিকে তাকিয়ে দেখো। হ, এখন আমারই দোষ, আমি খারাপ। এতদিনে যে ওই মায়ারে কোলে পিঠা কইরা মানুষ করলাম, তার বেলায় কিছুই না। আর আমি থাকুম না এই সংসারে। এই সংসারে ঝাঁটার বাড়ি দিয়া আমি আমার বাপের বাড়ি যামোগা। শুরু হয়েছে সেই পুরাতন ডায়লগ। কায়েস বিরক্ত হয়ে নিয়ে ঘরে চলে যায়। কুহুর এসব আর ভালো লাগছে না। ওর মাঝে মধ্যে ইচ্ছে হয় দূরে কোথাও চলে যেতে, যেখানে ওর সৎমা নামক বিষাক্ত ফনাটা থাকবে না, যেখানে তার করাল গ্রাস থেকে মুক্ত থাকবে কুহু, যেখানে থাকবে শুধুই ভালোবাসা। কুহুর খুব ইচ্ছে করে এই পৃথিবীটা ভালোবাসায় ভরিয়ে দিতে, যেই পৃথিবীতে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, ঘৃণা, হিংসা। চুলে টান লাগায় ভাবনার জগৎ থেকে ছিটকে আসে কুহু। শিউলি আক্তার ওর চুলের মুঠি ধরে টানতে টানতে কুহুর রান্নাঘরে নিয়ে আসে। কায়েসের রাগ সে ঝাড়ছে কুহুর ওপরে। কুহুকে উঠোনে মারলে কায়েস জানতে পারবে, তাই ঘরে নিয়ে এসেছে। হারামজাদি, তুই তোর বাপরে কইতে পারলি না নতুন জামা নিবি না? আমার দৃষ্টিরে না দিয়া তুই হাতে নিলি কেন? এত শখ নতুন জামা পরনের? কুহুর দুই গালটা শক্ত করে চেপে ধরেছে শিউলি আক্তার। ব্যথায় কুহুর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। শিউলি আক্তারের দুই আঙ্গুল সাঁড়াশির ন্যায় চেপে রেখেছে কুহুর গাল। মুখের ভেতরের অংশ দাঁতের সাথে লেগে কেটে গেছে বোধ হয়। কুহু ব্যথায় ছটফট করছে। ওর শরীর কেমন যেন নিস্তেজ হয়ে আছে। এমনিতেই সকাল থেকে না খাওয়া, সে কারণেই বেশ দুর্বল ছিল। আর এখন এভাবে ধরায় ওর শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যায়। দাঁড়ানোর অবস্থায় ঢলে পড়ে শিউলি আক্তারের গায়ে। হঠাৎ এমন হওয়ায় শিউলি আক্তারও ভয় পেয়ে গেছে। কুহুর গাল ছেড়ে দিয়ে ওকে বিছানায় শুইয়ে দেয়। টেবিলের ওপরে থাকা জগ থেকে পানি নিয়ে কুহুর চোখে মুখে ছিটিয়ে দেয়। শিউলি স্বামীর ভয় পাচ্ছে, এখন যদি কায়েস এখানে আসে তবে অনর্থ হয়ে যাবে। কিছুক্ষণ পর কুহু একটু স্বাভাবিক হলে শিউলি আক্তার ঘর থেকে বেরিয়ে দরজার বাহির থেকে টেনে দিয়ে নিজের ঘরে চলে যায়। কুহুর কান্না কিছুতেই থামছে না। কি দোষ ছিল ওর? কেন এত অত্যাচারিত হতে হয় বারবার? নিয়তি কেন ওর সাথে ছিনিমিনি খেলছে? আর কতদিন ও বন্দি থাকবে এই বর্বরতার শেকলে? ওর কি মুক্তি কভু নেই? একটু সুখ কি ওর কাম্য নয়? একের পর এক প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করছে আজ, কিন্তু উত্তর দেবেটাকে? তাহমিদ আজ রাতে আবারও ছাদে এসেছে। পুরো ছাদ হাসনা হেনার গন্ধে ম ম করছে। হাসনা হেনার মাতাল করা ঘ্রাণে এক নিমিষেই তাহমিদের মনটা যেন ভালো হয়ে যায়। আঙুলের ডগা দিয়ে আলতো করে ছুঁয়ে দেয় ছোট্ট গাছের প্রতিটা ফুল। অজান্তেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, তা ও টের পায়নি। ভীতু কন্যা দেখি ফুলও ভালোবাসে, বাব্বা! তার পছন্দ দেখছি খাসা। এমন ফুলকে সে পছন্দ করেছে যে ফুল তার সুবাস দিয়ে সকলকে কাছে টানে। আচ্ছা, ওই ভীতু কন্যারও কি এই হাসনা হেনার মতো সবাইকে এমনভাবে কাছে টানার গুণ আছে? তাহমিদের চোখের সামনে কুহুর ভীতু ভীতু রূপ ভেসে উঠেছে। জলজল করছে ওর চোখ দুটো। আজ কি হয়েছে তার? বারবার ওই ভীতু মুখটা মন মস্তিষ্কে ঘুরঘুর করছে। এত ভালো লাগছে কেন তার কথা চিন্তা করতে? আচ্ছা, ওই মেয়েটা যখন জানবে আমি ওর কথা চিন্তা করছি, তখন ওর প্রতিক্রিয়া কেমন হবে? ও কি স্বভাবসুলভভাবেই ভয়ে জড়সড় হয়ে যাবে? ওর মুখটা দেখতে তখন কেমন লাগবে? তাহমিদের হো হো হাসিতে মুখরিত হতে থাকে পুরো ছাদ। রাত নেমেছে ধরণীর বুকে। ঘুমে মগ্ন ধরাধাম। রাতও ঘুমিয়েছে অন্ধকারের কোলে। শুধু ঘুম নেই কুহুর চোখে। নানান চিন্তায় ঘুমও ওর আশেপাশে ভিড়ছে না। আজকাল বাবাকেও কেমন যেন অচেনা লাগে। যে বাবা একসময় কুহুর উপরে ফুলের টোকাটিও সহ্য করতে পারত না, অথচ সেই বাবার সামনে এখন ছোট মা ওকে অহরহ গালাগালি করে। বাবা এসব দেখছে, মাঝে মধ্যে অল্প স্বল্প উচ্চবাচ্যও করছে। এই যা। আগের সেই বাবা আর আজকের বাবার মধ্যে অনেক তফাৎ। তবে কি পাশের বাড়ির দাদির কথাই সত্য? তিনি যে বলেছিলেন মা মারা গেলে বাবারা পর হয়ে যায়, ওর বাবাও কি ধীরে ধীরে পর হয়ে যাচ্ছে? কথাটা ভাবতেই ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বাবার এই দূরে যাওয়া ও কেমন করে সহ্য করবে? আরো কত বড় ঝড় আসবে ওর এই ছোট্ট জীবনে, আর কত লড়াই করবে। তবে এত কিছুর মাঝে একটা শিক্ষা পেয়েছে, সেটা হলো টিকে থাকতে হলে লড়াই অপরিহার্য। আর একদিন
বাবার অনুপ্রেরণা ওর লড়াইয়ের মূল শক্তি ছিল। কিন্তু এখন যদি এই বাবা নামক বটবৃক্ষের ছায়া মাথার উপরে না থাকে, তবে লড়াই করবে কেমন করে? যেখানে মাথার উপরে ছায়া থাকবে না, সেখানে খা খা রোদে ঝড় বৃষ্টিতে টিকে থাকাটাই যে কঠিন হয়ে যাবে। এত কিছু ভেবে কুহুর নিজেকে পাগল পাগল লাগছে। আর কতদিন এইভাবে ফুপুরা ওকে আগলে রাখবে? তাদের নিজেদেরও তো সংসার আছে। আর সেই বা কেন বারবার ফুপুদের কাছে যে নিজেকে ছোট করবে? তবে কি ওর মুক্তি নেই? নিজেকে বন্দি রাখতে হবে অসহায়ত্বের বেড়া জালে? আজ দৃষ্টির কথা শুনে সত্যি মনে হচ্ছে ও অন্যের দান গ্রহণ করতেই জন্মেছে। মাথার চুল খামচে ধরে হাউমাউ করে কাঁদছে কুহু। ওর আর্তনাদ অন্ধকার ঘরেই গুমড়ে মরে ইট পাথরের দেওয়াল ভেদ করে পৌঁছায় না ওর বাবার কাছে। সারা রাত না ঘুমানোর হেতু সকালে উঠতে পারে না কুহু। প্রচন্ড ভারী হয়ে আছে মাথাটা, দুই গাল ফুলে গেছে, সেই সাথে ব্যথাও হচ্ছে। ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। অনেকক্ষণ ঝিম মেরে শুয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। অনেক চেষ্টা করেও কান্না থামাতে পারছে না। বিছানা হাতড়ে ফোনটা নিয়ে সময় দেখে, 11টা বাজে। সময় দেখে ওর চোখটা কপালে উঠে যায়। এত বেলা হয়েছে অথচ ছোট মা একবারও ডাকেনি। তার কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গেলেই মাথাটা ঘুরে ওঠে। বাধ্য হয়ে বসে থাকতে হয় কিছুক্ষণ। বসা অবস্থায় আবিষ্কার করে শরীরে হালকা ব্যথার অস্তিত্ব। আজ এত বছরে এই প্রথম ছোট মার ভয়কে উপেক্ষা করে পুনরায় বিছানায় পিঠ ঠেকায়। শোয়ার প্রায় সাথে সাথেই ঘুমে দুই চোখ বুজে আসে। শিউলি আক্তার একটু ভয়ে ভয়ে আছে। কাল রাতে কুহুর যেমন অবস্থা হয়েছিল, যদি কিছু হয়ে যেত তবে ননদরা তাকে ছেড়ে কথা বলতো না। আবার সকালে যদি ওর বাবা কিছু বুঝতে পারতো তবে বিপদ ছিল। ভাগ্যিস ওর বাবা সকালে মেয়ের সাথে কথা না বলে দোকানে বেরিয়ে গেছে। আজ আর কুহুকে ডেকে কাজ নেই, তাই নিজেই সব কাজ সেরে নেয়। কুহু সেই যে ঘুমিয়েছে চোখ খুলে দরজা ধাক্কানোর আওয়াজে। এভাবে কে দরজার আওয়াজ করছে? বিছানা থেকে নামতে গেলেই বুঝতে পারে জ্বরটা বেশ জাঁকিয়ে বসেছে, সেই সাথে দুর্বলতা রাজত্ব করছে। বুক ভরে শ্বাস নিয়ে দরজার দিকে পা বাড়ায়। ততক্ষণে দরজা ধাক্কানোর আওয়াজ জোরালো হয়েছে। কুহু দরজার কপাট খুলে দিতেই কয়েকজন ঘরে হুড়মুড়িয়ে ঢোকে। সোনামা, কি হয়েছে তোর? দরজা খুলছিলি না কেন? তুই ঠিক আছিস সোনামা? আফরোজা নাজনীনের কান্না জড়ানো গলা শুনে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে কুহু। তুই আমাদের ফোন ধরছিলি না কেন? তোর গালে কি হয়েছে? হঠাৎ জ্বর বাঁধালি কি করে? নাজমা পারভিন অনুসন্ধিত দৃষ্টিতে তাকিয়ে আছে কুহুর দিকে। এই অসময়ে ঘুমিয়ে আছিস কেন? চোখে মুখের কি হাল করেছিস? শাহনাজ সুলতানার কণ্ঠেও উদ্বেগ। আর এইদিকে কুহু তিন ফুপুকে একসাথে দেখে কুহু কিছু বলার ভাষাই যেন হারিয়ে ফেলেছে। শুধু চোখ বেয়ে নামছে অশ্রুধারা। এই বিকেলে জ্বরের শরীরেও কুহুর গোসল করতে হয়েছে। নাজমা পারভিন পানি গরম করেছে কুহুর গোসলের জন্য। ওর এমন উস্কো খুস্কো চেহারা দেখতে তার ভালো লাগছিল না, তাই কুহুকে গোসল করে চুল শুকিয়ে চুপে চুপে তেল দিয়ে দিয়েছে। তিন বোন কুহুর ঘরের বারান্দায় মাদুর পেতে বসে আছে। নাজমা পারভিন আর চোখে শিউলি আক্তারের মনোভাব লক্ষ্য করছেন। শিউলি আক্তার ভয়ে ভয়ে ননদের জন্য রান্নার জোগাড় করছে। দৃষ্টি ওর মাকে টুকটাক কাজে সাহায্য করছে। শিহাব বড় ফুপুর কোলের ভেতরে গুটিসুটি মেরে বসে আছে। ওর হাতের বাটিটা ফুপুদের আনা ফলমূল। কুহু ফুপুদের আসার আনন্দে গত রাতের ঘটনাটা ভুলেই গেছে। ও একটু পর পর কোনো কারণ ছাড়া থেকে থেকে হাসছে। শিউলি, কি রান্না করছিস? গলা চড়িয়ে জানতে চায় নাজমা পারভিন। তেলাপিয়া মাছের ঝোল, পুঁটি মাছ ভাজা আর বেগুন ভাজা। আজকাই এগুলান দিয়া খান, কাল সকালে মুরগি জবাই দিমুনে, গদগদ হয়ে জবাব দেয় শিউলি। আমি তো শুনেছি তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে তাদের বসিয়ে রেখেই হাঁস মুরগি জবাই দিস। তারা যে কয়দিন থাকে, একবেলা তেলাপিয়া পুঁটি মাছ দিতে দিস না। তারা যদি খালি হাতে আমার বাবার বাড়িতে বেড়াতে এসে পাত পেতে খেতে পারে, তবে আমরা কি দোষ করলাম? আমরা তো আর খালি হাতে আসিনি। নাকি তোর বাপের বাড়ির আত্মীয় স্বজনদের মতো উপযুক্ত আমরা নই? নাজমা পারভিন এমনভাবে কথাগুলো বললেন যেন তিনি শিউলি আক্তারের সাথে গল্প করছেন। আর এদিকে ননদের তেড়া কথা শুনে শিউলি আক্তারের ঘন্টা বেজে গেছে। সে দৃষ্টির কাছে রান্নার দায়িত্ব দিয়ে দৌড়ে যায় পুকুরের দিকে। কাউকে বলে হাঁস ধরতে বলে। নাজু, তুই এসব কি বলছিস?
ও যা রান্না করেছে করুক না, এমন তো নয় যে তুই খেতে পাস না। আফরোজা নাজনীন একটু বিরক্ত হয়ে সাথে বলে উঠলেন, বড় আপা তুমি চুপ করে থাকো, আমি যা বলবো বলতে দিবে, কথার মাঝে ফোড়ন কাটবে না। আব্বার বাড়িতে আমাদের অধিকার নেই? মনে রেখো, আমাদের পাওনা সকল সম্পত্তি এখনো নেইনি। আমরা ওদের খাবো না, খাবো আমাদের আব্বার। ও যদি বাপের বাড়ির হাতেদের রাজখানা খাওয়াতে পারে, তবে আমরাও পারি নিজ অধিকার বলে খেতে। নাজমা পারভিনের গলায় ঝাঁজ টের পেয়ে চুপ থাকেন আফরোজা নাজনীন, কারণ তিনি জানেন তার এই বোনের রাগলে কি করতে পারে। বড় আপা, আমিও বলবো, তুমি চুপচাপ থেকে শুধু দেখে যাও। ওকে মাথায় তুলতে তুলতে তুমি একেবারে আসমানে উঠিয়েছো, এবার ওকে একটু মাটিতে নামানো দরকার। তাছাড়া দেখবে, একদিন আমরাই এই বাড়িতে অতিথি হিসেবে গণ্য হব। শাহানাজ সুলতানা সায় দেয় মেজ বোনের কথায়। শিউলি আক্তার পাড়ার একজনকে বলে অনেক কষ্টে একটা হাঁস ধরে জবাই করে এনেছে। দুই মা মেয়ে মিলে বাঁচতে বসেছে। শাহনাজ সুলতানা কুহুকে খাইয়ে ঔষধ খাইয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পর পরই কুহু একটু ভালো বোধ করলে তিন বোন কুহু আর শিহাবকে নিয়ে বাইরে আসেন। যেহেতু ছোট থেকে দৃষ্টি ফুপুদের কাছে খুব একটা ঘেঁষে না, তাই ফুপুরাও ওকে নিয়ে তেমন মাতামাতি করে না। একসময় তারা খুব চেষ্টা করেছে দৃষ্টিকে কোলে নিতে, তাদের কাছে রাখতে, কিন্তু দৃষ্টি দূরে থাকার কারণে তা হয়ে ওঠেনি। শিউলি আক্তার মুখ কালো করে হাঁস কাটছে। আম্মু, মেজো ফুপু তোমাকে এইভাবে বললে, তুমি কিন্তু কিছুই বললে না কেন? দৃষ্টি জিজ্ঞাসু চোখে তাকায় মায়ের দিকে। তুই চুপ থাক, এত বেশি কথা কস কেন তুই? চুপ কইরা কাম কর। শিউলি আক্তার ধমকে মেয়েকে থামিয়ে দেয়, কারণ সে জানে তার মেজো ননদ কি জিনিস। সে মুখ খুললেই যেন ঝড় বয়ে যাবে, একটু এদিক থেকে ওদিক হলেই তুফান উঠতে সময় লাগবে না। তাই শিউলি আক্তার বেশ সমঝে চলে তাকে। আবার ছোট ননদও কম যায় না, শুধু বড় ননদই একটু নরম স্বভাবের। ননদরা বাড়িতে আসার আগেই শিউলি আক্তার রান্না সেরে নেয়, অতঃপর বাড়ি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে। মেজ ননদ নোংরা দেখলেই চেঁচামেচি শুরু করবে। তাহমিদ সন্ধ্যায় দাদির ঘরে আসে। তিনি বসে বসে তাসবিহ পাঠ করছেন। দিদুন, তোমার সাথে গল্প করতে আসলাম। আয়েশা সালেহা কোলে মাথা রেখে বলে তাহমিদ, তোমার পড়াশোনা নাই? কয়দিন পরই তো পরীক্ষা, আর তুই এখন গল্প করতে এসেছিস? এত ফাঁকিবাজি হয়েছিস কেন? ও দিদুন, তুমি অন্তত এভাবে বলো না। সারা বিকেল পড়েছি, এখন একটু রেস্ট নিচ্ছি। আচ্ছা দিদুন, বড়মা হঠাৎ ফুলতলা গেল কেন? কেন রে, বাপের বাড়ি যেতে বুঝি কারণ লাগে? বড় বৌমা এত বছর ধরে সংসারে ঘানি টানছে, ওর তো একটু বিরতির প্রয়োজন। খালি দায়িত্ব পালন করে গেলেই বেচারি, একটু অবসর কাটানোর সময় পায়নি। তাছাড়া কুহুর রেজাল্ট দিয়েছে, এই সুযোগে মেয়েকেও দেখে আসলে বা আবার বাড়ি বেড়ানোও হলো। দিদুন, কুহুর রেজাল্ট কি গো? অনেক সাহস নিয়ে জিজ্ঞাসা করে তাহমিদ। তুই ওর রেজাল্ট শুনে কি করবি? তোর আশেপাশে দাঁড়ানোর মতো রেজাল্ট ওর না। আর দিদুনের কণ্ঠে উষ্ণ প্রকাশ। আমি তো শুধু জানতে চেয়েছি, আর তুমি এতেই রাগ করছো? মুখ কালো করে জবাব দেয় তাহমিদ। ওর পয়েন্ট 4.75। আমাদের এসবের কিছুই বুঝি না বাবু। তবে তোর বড় মার রাতে আফসোস করে বলল, মেয়েটা যদি আরেকটু সুযোগ পেত আরো ভালো করতো। তাহমিদ চুপচাপ দিদুনের কথা শোনে। ওর বুকের ভেতরে কিছু একটা হচ্ছিল দিদুনের কথা শুনতে শুনতে, কিন্তু কি হচ্ছিল তা বুঝতে পারে না। কি গো দৃষ্টির মা, তোমার জামাই কখন আসবে? আজকাল ব্যবসায় খুব মনোযোগী হয়েছে দেখছি। স্বীকার করতেই হয়, তোমার দম আছে। যে ছেলেকে আগে ঠেলেও কাজে মনোযোগ করা যায়নি, সেই ছেলেকে তুমি এসেই বদলে দিয়েছো। তোমার জামাই ভাগ্য শুনে একটা বউ পাইছে বটে। নাজমা পারভিনের কথা শুনে শিউলি আক্তারের মনে মনে গদগদ হয়ে যায়। হেই আমার জামাই ঠিক আছে, কিন্তু তার আগে হের আপনার ভাই। আর আপনার ভাই খুব নরম স্বভাবের মানুষ, তারে একটু বোঝালেই সব বোঝে। হাসি মুখে জবাব দেয় শিউলি। হুম, নরম স্বভাবের মানুষের জন্যই তো তুমি তাকে তোমার হাতের মুঠোয় নিয়ে নিয়েছো, যা কুহুর মা আইরিন কখনো করতে পারেনি। কিন্তু তুমি তা করে দেখিয়েছো। মা হারা মেয়েটাকে বাবার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়েছো। তোমার হিম্মত আছে বটে, ভাগ্যবতী তুমি। তাই একটা ছোট্ট পরিবার থেকে এই রাজত্বে অধিষ্ঠিত করেছ। নাজমা পারভিনের কথা শুনে শিউলির মুখটা চুপসে গেছে।
এই কারণেই মেজ ননদকে ভয় পায় সে। সে যখনই মুখ খোলে তখনই শিউলির কলিজায় পেরেক মেরে দেয় একেবারে। তবে সুখ সবার কপালে সয় না, বুঝলে? আজ লোভী অত্যাচারী ডাইনিদের কপালে তো অবশ্যই নয়। কোনো দিন যে টুপ করে গর্তে পড়বে, সে গর্তে না পড়া অবধি বুঝতে পারো না। নাজমা পারভিনের কথা শুনে শিউলির বুকের ভেতরটা যেন কেমন টকবক করে লাভা ফুটতে থাকে, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। আপা, আপনি সবসময় আমারে এমনি কথা কন কন, আপনার একটুও খারাপ লাগে না? আর আমি তো এই বাড়ি একা আসি নাই, আপনারাই আমারে পছন্দ করে আনছেন, তারপরও এত কথা কেন কন? ভুল করেছি, তোমাকে দেখে শুনে ওই বলদটার বউ করে এনে ভুল করেছি। ভেবেছিলাম গরিব ঘরের কোনো মেয়ে আনলে আর যাই হোক ওই মেয়েটাকে আগলে রাখবে, কিন্তু আমরা সেই ভাবনা ভুলই ছিল। আমি কি তারে দেখিয়া রাখি না, তারে ভালোবাসি না? এমনি কইতে পারলেন আপনি? তারে ভালো না বাসলে হেই এত বড় হইছে কেমনে? তারে এত ভালোবাসাও, তার আদর যত্ন কইরাও আমি দোষী? দুনিয়ায় ভালোবাসার আসলে কোনো দামই নাই। গলা ছেড়ে আহাজারি করতে শুরু করে দিয়েছে শিউলি। আফরোজা নাজনীন বিরক্ত হয়ে তাকিয়ে আছে নাজমার দিকে। এই মেয়েটা শিউলিকে কেন যেন এত খোঁচা দিতে থাকে বোঝে না। ওরা এসেছে 2 দিনের জন্য, 2 দিন পর ওরা যখন চলে যাবে তখন তো কুহু একা হয়ে যাবে। কুহুর ওপরে এর প্রভাব পড়তে পারে, তা কি তার জানা নেই? ছিস এ আহাজারির কি হয়েছে? তোর কি মিনিমাম সম্মানটুকু? শিউলি, তুই এসব কি শুরু করেছিস? এ আহাজারির কি হয়েছে? তোর কি মিনিমাম সম্মানটুকুও নেই? একে তো অন্যায় করেছিস, তার উপর এভাবে গলা চড়াচ্ছিস। ধন্যী মেয়ে তুই, একটু তো লজ্জা কর। শাহনাজ সুলতানার গলায় ব্যঙ্গ স্পষ্ট। এবার যেন জোকের শরীরে লবণ পড়ল, থেমে গেল শিউলির আহাজারি। নাজমা পারভিনের মেয়ে মাইশা আর শাহনাজ সুলতানার ছেলে মেয়ে আনান আরশি 3জন অনেকদিন পর নানুর বাড়িতে এসেছে। তাই ওরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। কুহু আর শিহাবকেও ওদের সাথে নিয়েছে। দৃষ্টিকেও ওরা বলেছিল, কিছু দৃষ্টি ওর মায়ের সাথে কাজ করছিল তাই যেতে পারেনি। আনান এবার এইচএসসি পরীক্ষা দিবে, আর আরশি আগামী বছর এসএসসি দিবে। আনান দৃষ্টির থেকেও কুহুকে বেশি পছন্দ করে। দৃষ্টির কিছু কিছু জিনিস ওর পছন্দ হয় না। তার মধ্যে আছে কুহুকে খোঁচা মেরে কথা বলা আর সব জায়গায় নিজের পাণ্ডিত্য জাহির করা। যদিওবা আনান কুহু আর আরশিকে আলাদা দৃষ্টিতে দেখে না, তবুও দৃষ্টি বারবার কুহু আর আনানকে নিয়ে টিটকারি মারে। এসব কারণে আনান চূড়ান্ত পর্যায়ের অপছন্দ করে। রাতে কায়েস বাড়ি ফিরে বোনদের দেখে অবাক হয়ে যায়। আপা, তোমরা কখন এসেছো? আমাকে জানাও নিজে। জি। তোমরা সবাই কেমন আছো? ভাগ্নে ভাগ্নিদের আদর করতে করতে কায়েস বিস্মিত হয়ে জানতে চায়। আমরা সেই দুপুরে এসেছি। বাবার বাড়িতে এসেছি, এখন তোকে জানানোর দায়িত্ব তোর আদরের বউয়ের। সে যদি ননদদের দেখে ভয় পেয়ে তোকে না জানায়, এই দোষ কি আমাদের? নাজমা চোখের সামনে অন্যায় দেখলে কিছুতেই নিজের মুখকে সামাল দিতে পারে না। কায়েস মেজ বোনের কথা শুনে মুখ কালো করে। সত্যিই তো আপারা সেই দুপুরে এসেছে, কিন্তু শিউলি এ কথা তাকে জানায়নি। এসব কথা বাদ দাও তো আপা, আমি মুখ হাত ধুয়ে এসে সবাই একসাথে খাব। কতদিন আমরা ভাই বোনেরা একসাথে খাই না। কায়েস কলপারে যায় মুখ হাত ধুতে। ততক্ষণে শিউলি ভাত তরকারি সাজিয়ে দিয়েছে বারান্দার মেঝেতে। বিছিয়ে দিয়েছে মাদুর। ছেলে মেয়েরা একে একে সবাই হাত ধুয়ে এসে বসেছে মাদুরে। কায়েস বোনদের মাদুরে বসতে বলে নিজেও বসে। শিউলি, তুইও বসো আমাদের সাথে, আজ সবাই একসাথে খাই, আফরোজা নাজনীন স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন।
না আপা, আপনারা ভাই বোন মিল্লা একসাথে খান, আমি পরে খামুনে। আরে বসো, আজ একসাথে খাই, এতদিন তো একাই খেয়েছিস, আজ আমাদের সাথে খা। নাজমা পারভীন বাচ্চাদের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলেন। মায়ের কথা শুনে খিলখিল করে হেসে উঠে মাইশা। ও আম্মু, তুমি মামিমাকে এক এক সময় এক এক ভাবে সম্বোধন কর কেন? একবার তুই বলো তো, আরেকবার তুমি। এটা কেমন ডাক বলতো? দিন দিন তোমার স্মৃতি বোধহয় কমে যাচ্ছে। চুপ থাক, এত কথা বলিস কেন? বড়দের মাঝে কথা বলার বদভ্যাস রপ্ত করলি কবে থেকে? এই শিক্ষা দিয়েছি তোকে? মায়ের হুঙ্কা শুনে চুপসে যায় মাইশা। শিউলি, আমার ভাগ্নে ভাগ্নিদের ঠিকমতো খাওয়াও, ভালো দেখে মাংস দাও, দেখি বাটি আমার কাছে দাও। আমি তুলে দিচ্ছি। আমার আব্বা আম্মাদের কায়েস মাংসের বাটি নিয়ে বেছে বেছে মাংস তুলে দেয়। তাই দেখে শিউলি আক্তার ভেতরে ভেতরে সতে থাকে। ছেলে মেয়েদের পাতে মাংস তুলে দেওয়ার পর দেখা যায় বাটিতে 2-4টা হাড় রয়েছে, অথচ বড়দের পাতে এখনো মাংস উঠেনি। ওরা 3 বোন মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়েই খেতে থাকে। কায়েস শিউলির কাছে আরও মাংস চাইলে শিউলি জানায় মাংসের তরকারি বাটিতে যা আছে তাই। এতে কায়েস বেশ অবাক হয়। বাচ্চাদের পাতে দিতেই মাংস শেষ, অথচ এখনো তার বোনদের খাওয়া হয়নি। তুই চুপ করে খা, ছেলে মেয়েরা মাংস খাচ্ছে, এতেই হবে, আমাদের খাওয়া লাগবে না। শিউলি কায়েসের প্লেটে মাংসের তরকারির যা আছে তাই দে। আফরোজা নাজনীন মুখে খাবার তুলতে তুলতে কথা বলেন। কায়েসের আজ শিউলির উপর ভীষণ রাগ হচ্ছে। এই বেয়াক্কেল মহিলা বোধহয় একটা হাঁস জবাই করেছে, এর কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। কোন ঝামেলা ছাড়াই খাওয়া শেষ করে সবাই। উত্তরের ঘরের বারান্দায় বসেছে ভাই বোন মিলে। বাচ্চারা কুহুর ঘরে আড্ডায় মেতেছে। শিউলি নিজ ঘরে প্লেটে খাবার নিয়ে এসেছে। ভাতের প্লেট টেবিলের উপর রেখে আলমারির ভেতর থেকে ঢাকনা আটা বক্স বের করে। খাটে এসে বসে বক্সের ঢাকনা খুলে ভাতের উপর ঢেলে নেয় 3 টুকরা মাংস আর ঝোল। সে রান্নার পরপরই একটুকু তরকারি তুলে রেখেছিল। এত কষ্ট করে হাঁস কেটে বেছে শেষ পর্যন্ত কিনা খেতে পারবে না, এটা হতে পারে না। আগামীকাল থেকে তাহমিদের পরীক্ষা শুরু। ও মনোযোগ দিয়ে পড়ছে। তাহমিনা আক্তার বেশ কয়েকবার এসে খেতে ডেকেছে, কিন্তু ও এখন খাবে না। একবারে শোয়ার আগে খাবে। তাহমিনা আক্তার টেবিলে খাবার ঢেকে রেখে তাহমিদের রুমে এসে ওর বিছানায় শুয়ে পড়ে। মা, তুমি এখানে শুচ্ছ কেন? আমার পড়া শেষ করতে রাত 3টা বাজবে, এতক্ষণ রুমের লাইট অন থাকবে। তোমার ঘুম হবে না, তুমি তোমার রুমে যাও। আমার সমস্যা নেই, তুই পড়। আমি রুমে গেলে তুই তো আর পড়া শেষ করে ডাকবি না। তাই তোর পড়া শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই আছি। তোর শোয়ার আগে খাবার গরম করে তোকে খাইয়ে তারপর আমার রুমে যাব। তাহমিদ বুঝল ওর মা এখন এখানেই থাকবে, তাই কোন প্রত্যুত্তর না করে পড়ায় মনোযোগ দেয়। সকালে ঘুম থেকে উঠে আবার বই নিয়ে বসে তাহমিদ। একটু বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেয়। কিছুক্ষণ পর ওর মা এসে খাইয়ে দেয়। এরপর তৈরি হয় সে। তবে পরীক্ষা দিতে যাওয়ার আগে বড়মার সাথে কথা বলতে হবে। ফোন হাতে নিয়ে বড়মার নম্বর বের করে তার উপর আঙুল ছোঁয়ায়। আজও নতুন একটা নম্বর থেকে ফোন করেছে বড়মার কাছে, যেটা বড়মার ফোনে সেভ করা নেই। আননোন নম্বর দিয়ে বড়মার সাথে একটু দুষ্টুমি করবেও। আফরোজা নাজনীনের ফোন বেজেই চলেছে। পরপর 2বার ফোন বেজে আবার কেটেও যায়। কুহু একটা কাজে নিজের ঘরে এসে ফুপুর ফোনের রিংটোন শুনতে পায়। টেবিলের উপর থাকা ফোন হাতে নিয়ে দেখে আননোন নম্বর। এবারেও কেটে গেছে। কুহু দেখল এর আগেও 3বার ফোন এসেছে একই নম্বর থেকে। ফোন কুহুর হাতে থাকা অবস্থায় আবার বেজে ওঠে।
কুহু একটু চমকায়। এদিকে ফুপুও বাড়িতে নেই। যদি গুরুত্বপূর্ণ কিছু হয় এই ভেবে রিসিভ করে কুহু। আসসালামু আলাইকুম। ফুপু তো বাড়িতে নেই, একটু বাইরে গেছে। অতি পরিচিত গলার আওয়াজ শুনে তাহমিদের বুকের ভিতর ধুকপুক করছে। উত্তেজনায় হাত পা কাঁপছে। এই মুহূর্তে প্রচণ্ড পিপাসা পেয়েছে ওর। সে কি প্রত্যুত্তর দেবে এই মেয়ের কথার? এদিকে কুহু কথা বলে চুপ করে থাকে, অপরদিকের উত্তর শোনার আশায়। ওয়ালাইকুম আসসালাম। বড়মা, আসলে বলো, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, এক নিঃশ্বাসে বলে তাহমিদ। কুহুর শরীর অবশ হয়ে আসছে তাহমিদের গলা শুনে। ও কোন কারণ ছাড়াই এই ছেলেটাকে ভয় পায়। হঠাৎই মনে হয় সেদিনের কথা। সাথে সাথে চোখের কোণে পানি এসে জমে। অনেক কষ্টে উত্তর দেয়, আচ্ছা, আমি ফুপুকে বলবো, রাখছি। কুহু ফোন কাটতে নিলেই পুনরায় কথা বলে তাহমিদ, কংগ্রেচুলেশন, খুব ভালো থেকো, বলেই ফোন কেটে দেয়। এদিকে কুহু হতভম্ব হয়ে গেছে। তাহমিদ ভাইয়া কেন ওকে কংগ্রেচুলেশন জানালো? আফরোজা নাজনীন ভেতর বাড়িতে আসলে কুহু জানায় তাহমিদ ফোন দিয়েছিল। আফরোজা নাজনীন ঘরে ফোন হাতে নিয়ে দেখলেন আননোন নম্বর থেকে ফোন এসেছিল। আফরোজা নাজনীন কল ব্যাক করলেন। আসসালামু আলাইকুম বড়মা। বাবার বাড়িতে যে আমাকে ভুলে গেছো? ফোন করেও তোমাকে পাওয়া যায় না। মন খারাপের ভান ধরে তাহমিদ। ওয়ালাইকুমুসসালাম, আমি কাউকেই ভুলিনি বাপ। একটু ব্যস্ত ছিলাম, ফোন সাথে ছিল না তাই রিসিভ করতে পারিনি। নাস্তা করেছিস? তুই কখন বেরোবি? মনোযোগ দিয়ে পরীক্ষা দিবি। পরীক্ষার পর আমাকে ফোন করে জানাবি কেমন হয়েছে। একনাগাড়ে কথাগুলো বলে থামলেন আফরোজা নাজনীন। আমি রাস্তায় আছি বড়মা। মা খাইয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না। বেশি করে দোয়া করো। পরীক্ষা শেষ করে বেরিয়ে এই তোমাকে জানাবো। সাবধানে থাকবি বাপ। একদম টেনশন করবি না। আরও কিছু উপদেশ দিয়ে ফোন রাখেন আফরোজা নাজনীন। সকালে খাবার পর আফরোজা নাজনীন দুই বোনকে নিয়ে শিউলি আক্তারকে কাজে সাহায্য করছেন। কায়েস বাজার থেকে খাসির মাংস, বড় 3টা কাতলা মাছ, গলদা চিংড়ি কিনে পাঠিয়েছে। ওরা সবাই মিলে সেগুলোই কাটছে। একে একে সব কেটে বেছে রান্নাঘরে নিয়ে যায়। কয়েক পদ রান্না হবে আজকে। ছেলে মেয়েরা এদিক সেদিকে ঘুরছে। কিন্তু কুহুর মন পড়ে আছে বাড়িতে ফুপুদের কাছে। তাই মাইশাকে বলে ও বাড়িতে চলে আসে। উঠানে পা রেখেই বুঝতে পারল ফুপুরা রান্নাঘরে আছেন। কুহু এসে রান্নাঘরের দরজায় দাঁড়ায়। কি রে কুহুতান, তুই একা কেন? আরগুলো কই? নাজমা পারভিন মাছ ভাজতে ভাজতে কুহুকে জিজ্ঞেস করলেন। ওরা সবাই মাঠে আছে। আমার ভালো লাগছিল না তাই চলে আসলাম। কুহু একটা পিঁড়িতে বসে জবাব দেয়। আরেকটা চুলায় আফরোজা নাজনীন মাংস কষাচ্ছেন। শিউলি আক্তার তাদের পাশে বসে এটা ওটা এগিয়ে দিচ্ছে। শাহনাজ সুলতানা বসে বসে তাদের কাজ দেখছে। কুহু ছোট ফুপুর পাশে বসে তাদের কাজকর্ম দেখতে থাকে। কুহুতান, তুই তো বললি না তোর গালে কি হয়েছে? এভাবে ফুলে কালচে হয়েছে কেন গালগুলো? নাজমা পারভিনের প্রশ্ন শুনে শিউলির মুখ শুকিয়ে যায়। যদি কুহু সত্যি বলে দেয় তবে ওকে ননদরা আস্ত রাখবে না। অ্যালার্জির জন্য এমন হয়েছে ফুপু। তুমি তো জানোই আমার অ্যালার্জি আছে। আমতা আমতা করে জবাব দেয় ফুপু। অ্যালার্জি থাকলে কেমন হতে পারে সে সম্পর্কে ভালোই ধারণা আছে আমার। তাই আমি চাইব না আমার সাথে তুই মিথ্যা বলিস। সে হিসেবে এখন ধরে নিলাম তুই মিথ্যা বলছিস না। কিন্তু পরে যদি এই মিথ্যার আড়ালের সত্য আমার কানে আসে তবে আমি যে কি করতে পারি সেটা ভুলে যাস না।
নাজমা পারভিনের হু ম কি শুনে কুহু মাথা নিচু করে থাকে। আর শিউলি তো রীতিমতো ঘামছে। তবে কি ওর ননদেরা জানতে পেরেছে? একে একে রান্না শেষ করে ওরা গোসল সেরে নেয়। ছেলে মেয়েরাও গোসল সেরে বারান্দায় বিছানো মাদুরে গিয়ে বসে। আজ সবকিছু রান্না করে সেগুলো নিজ তত্ত্বাবধানে রেখেছেন নাজমা পারভিন। কারণ তিনি গোত্রাতেই বুঝেছেন শিউলি মাংসের তরকারি সরিয়ে রেখেছিল। তাই আজ তিনি শিউলিকে সেই সুযোগ দেননি। নিজের হাতে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছেন। নাজমা পারভিন নিজ হাতে সবাইকে খেতে দেন। সুন্দরমত একে একে মাছ মাংস দিয়ে খাওয়ান। তবে ওদেরকে খেতে দেয়ার আগে কায়েসের জন্য সব আইটেম তুলে রেখেছেন। আফরোজা নাজনীন কুহুকে নিজের পাশে বসিয়ে খাওয়াচ্ছেন। তা দেখে শিউলি ভেতরে ভেতরে ফুঁসছে। তাহমিদ পরীক্ষা শেষ করে বাসায় এসেছে। খুবই ভালো হয়েছে ওর পরীক্ষা। রুমে ঢুকেই বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে। পকেট হাতড়ে ফোন বের করে বড়মার নম্বরে সংযোগ করে। মনে মনে চাইছে সকালের এবারও কুহু রিসিভ করুক। কিন্তু ওর মন খারাপ করে দিয়ে আফরোজা নাজনীন কথা বলেন। তাহমিদ জানায় ওর পরীক্ষা খুব ভালো হয়েছে। এতে ওর বড়মা খুব খুশি হন। তাহমিদ ক্ষুধার্ত থাকায় বেশিক্ষণ কথা বলা হয় না। ফোন রেখে ফ্রেশ হয়ে নিচে আসে খেতে। খাওয়া শেষ করে রুমে এসে একটা লম্বা ঘুম দেয়। এক ঘুমে সন্ধ্যা পেরিয়ে গেছে। তাহমিদ কিছুক্ষণ ঝিম মেরে শুয়ে থাকে। এরপর উঠে ফ্রেশ হয়ে সোজা ছাদে আসে। আজও সেই হাসনাহেনা গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে। তাহমিদ মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে যায় গাছের দিকে। আঙ্গুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দেয় ফুলগুলো। আজকাল এই ফুলগুলোর মাঝেই কুহুকে খুঁজে পায় তাহমিদ। শুধু কুহু এই গাছটা লাগিয়েছে বলেই এক অজানা আকর্ষণে বারবার ছুটে আসে ছাদের এই গাছের নিকট। যে মেয়েকে একটা সময় বিরক্ত লাগতো অথচ আজ সেই মেয়েকে নিয়েই ভাবতে ভীষণ ভালো লাগে। সেই ভীরু চাহনি, অকারণেই ভয়ে কুঁকড়ে যাওয়া লম্বা চুলের বেনি, এমনকি তার সবকিছুই এখন মনে পড়লে তাহমিদের বুকে শিহরণ জাগায়। এগুলো কি প্রেমে পড়ার লক্ষণ? তাহমিদ মনে মনে ভাবে, তবে কি ও প্রেমে পড়েছে? এভাবেও কি প্রেম হয়? নাকি কুহুর সাথে হওয়াও তা চা রে র কথা শুনে ওর প্রতি সহানুভূতি জন্মেছে? কিন্তু যদি এটা শুধু সহানুভূতিই হবে, তবে কেন তাকে নিয়ে ভাবতে এত ভালো লাগে? কিংবা তাকে দেখার জন্য, তার গলার আওয়াজ শোনার জন্য মনটা এত আকুলিবিকুলি করে? আজ সকালেই যেমন ওর গলার আওয়াজ পেয়ে তাহমিদের ধরনী আনন্দে দুলে উঠেছিল। পিপাসায় ওর বুক শুকিয়ে গিয়েছিল, যেন সাত সমুদ্রের পানিতেও সেই পিপাসা মিটবে না। এগুলোও কি সহানুভূতি? তাহমিদ ধপ করে বসে পড়ে ছাদে। নিজের সাথে কঠিন বোঝাপড়া করা প্রয়োজন। ওর প্রথমে বুঝতে হবে কুহুর প্রতি ওর আকর্ষণটা কিসের, সহানুভূতি নাকি প্রেম। তাহমিনা আক্তার ছেলের রুমে এসে ওকে না দেখতে পেয়ে সারা বাড়ি তন্নতন্ন করে, খুঁজেও পান না। একসময় ছাদে এসে দেখলেন তার ছেলে ছাদে টানটান হয়ে শুয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে আছে। দুহাত বালিশের ন্যায় মাথার নিচে দিয়ে রেখেছে। ছেলেকে এভাবে শুয়ে থাকতে দেখে প্রায় ছুটে আসেন তিনি। তাহমিদ, তোর কি হয়েছে বাবা? এখানে এভাবে শুয়ে আছিস কেন? তুই উঠতো বাবা, আমার সাথে নিচে চল। তাহমিনা আক্তারের গলায় উদ্বেগ। মায়ের আওয়াজ পেয়ে ঘুরে তাকায় তাহমিদ। মায়ের হাত ধরে টান দিয়ে তাকেও নিচে বসায়। তাহমিনা আক্তার বসলে তার কোলে মাথা রাখে তাহমিদ। একটা প্রশ্ন করি, উত্তর দিবে মা? মাকে প্রশ্ন করবি তাতে জিজ্ঞেস করার কি হলো পাগল ছেলে? মায়ের সম্মতি পেয়ে মুচকি হাসে তাহমিদ। আচ্ছা মা, সহানুভূতি আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? ছেলের আচমকা এমন প্রশ্নে হকচকিয়ে যান তাহমিনা আক্তার। ছেলেকে দেয়ার জন্য জুৎসই উত্তর খুঁজতে থাকেন। তাহমিদও মাকে গুছিয়ে নেয়ার সময় দিয়ে নির্চে তারা দেখতে থাকে।
প্রায় অনেকক্ষণ পর মুখ খোলেন তাহমিনা আক্তার। ভালোবাসা আর সহানুভূতি দুজনের অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। কারো প্রতি ভালোবাসা জন্মালে তার সবকিছুই বড্ড আপন লাগে। তার ছোট ছোট দোষ ত্রুটি সত্ত্বেও তাকে জয় করতে, জীবন বাজি রাখতেও দুবার ভাবতে হয় না। তার হাসি, তার কথা বলা, তার প্রতিটা খুঁটিনাটি বিষয়ও ভাবতে ভালো লাগে। তাকে প্রতিক্ষণেই দেখতে ইচ্ছে করে, তাকে আলতো করে ছোঁয়ার স্বাদ জাগে। তার গলার আওয়াজ শুনলে বুকে হাঁসফাঁস করে। সে সর্বক্ষণ বাস করে বুকের ঘরে, যে জায়গাটা একান্তই তার। সেখানে আর কারো অস্তিত্ব থাকবে না, যে রাজত্বে একমাত্র সেই রানী। আর সহানুভূতি হলো কেউ দুঃখী বা কষ্টে আছে তা জানার পর তার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া, তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, তার উন্নতির পথে নিজেকে সামিল করা। তবে মনে রাখিস, যার প্রতি তোর সহানুভূতি জন্মাবে তাকে সারাজীবন বন্ধু হিসেবেই ভালোবাসবি, জীবনসঙ্গী হিসেবে নয়। আর যেখানে ভালোবাসা জন্মায় সেখানে সহানুভূতির কোন স্থান থাকে না। ভালোবাসা এবং একমাত্র ভালোবাসা দিয়েই তাকে জয় করতে হয়। সহানুভূতি ভালোবাসার ভেতর ঢুকে পড়লে সেটাকে ভালোবাসা বলে না, সেটা স্রেফ দায়িত্বে রূপান্তরিত হয়। তাহমিদ মায়ের ব্যাখ্যা শুনে তাকে জড়িয়ে ধরে। থ্যাঙ্কস মা, আমার সকল সংশয় দূর হলো। আমি বাবা তোদের মতো এত গাদা গাদা বই পড়িনি, তাই তোদের মতো এত ভাবুক কথাও জানি না। তোর প্রশ্ন শুনে মনে যা আসল তাই বলে দিলাম। তুমি যা বলেছ তাতেই আমার সকল সংশয়ের দ্বার খুলে গেছে। এখন নিচে চল, আমার ক্ষুধা লেগেছে। তাহমিনা আক্তারকে কিছু বলতে না দিয়ে টেনে নিচে নিয়ে আসে তাহমিদ। রাতে কায়েস বাড়িতে আসলে তার 3 বোন জানায় কুহুকে নিয়ে তারা ঢাকা ফিরবে। ঢাকায় কোন একটা কলেজেই ওকে ভর্তি করিয়ে দিবে। তখন শাহনাজ সুলতানা জানায় কুহুকে তার বাসায় রাখবেন। এতে অবশ্য কায়েসের কোন আপত্তি নেই, এবং শিউলিও মনে মনে খুশি হয়, আপদ বিদেয় হবে বলে। কিন্তু কুহু বড় ফুপুর বাসার ঘটনা মনে করে ছোট ফুপুর বাসায় থাকার জন্য না করে দেয়। সে চায় না আর কারো কাছে অপমানিত হতে। কুহুর আপত্তি মেনে নিয়ে ওরা সিদ্ধান্ত নেয় যেই কলেজেই ভর্তি হোক না কেন কুহু হোস্টেলে থাকবে। কায়েসের কাছ থেকে কুহুর স্কুলের হেডমাস্টারের নম্বর নিয়ে তার কাছে ফোন করেন আফরোজা নাজনীন। তিনি জানতে চান যাবতীয় পেপারস কবে নাগাদ পাওয়া যাবে। তিনি জানান 15-20 দিন সময় লাগবে। কুহু এবারেও আপত্তি করে ফুপুদের সাথে ঢাকা যেতে। সে চায় একবারে সকল কাগজপত্র হাতে নিয়েই তবে যাবে। আফরোজা নাজনীন বুঝতে পারেন কুহুর বারবার এরূপ আপত্তির কারণ, তার বাসায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সে যেতে চাচ্ছে না। তাই তিনিও জোর করেন না। সবশেষে সিদ্ধান্ত হয় যাবতীয় পেপারস হাতে আসলেই আনান এসে কুহুকে নিয়ে যাবে। আননি ওর ভর্তির সব ঝক্কিঝামেলা করবে। পরদিন দুপুরের খাবার পর 3 বোন রওনা দেয় নিজ নিজ গন্তব্যে। আফরোজা নাজনীন আর শাহনাজ সুলতানা যাবেন ঢাকার 2 এলাকায়, এবং নাজমা পারভিন যাবেন চিটাগং। বাচ্চাদের সবার মন খারাপ হয়ে গেছে। আবার কবে, কতদিন পর ওরা একসাথে হবে তার ঠিক নেই। কুহু সেই সকাল থেকেই একটু পরপর কাঁদছে ফুপুরা চলে যাচ্ছে জন্য। ও চেয়েছিল আর একটা দিন তারা থাকুক, কিন্তু পরিবার ছেড়ে এভাবে থাকা কারো পক্ষেই সম্ভব নয়। সকালে খাবার পর আফরোজা নাজনীন প্রতিবেশী এক ছোট ভাইকে ডেকে নিয়ে তাকে বাজারে পাঠান। কয়েক রকম মাছ, যেগুলো কুহু, শিহাব আর দৃষ্টির পছন্দের, মাংস, ফলমূল সহ বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতে টাকা দেন। অবশ্য তার ছোট 2 বোনও টাকা দিয়েছে। তারা চান এত বাজার দেখলে শিউলি অন্তত কুহুকে না খাইয়ে রাখবে না। শিউলিও খুব খুশি এত বাজার দেখে। তার অন্তত 1 মাস কোন মাছ মাংস কিনতে হবে না। আবার বাপের বাড়িতেও পাঠানো যাবে। সবাই তৈরি হয়ে বাড়ির উঠানে দাঁড়িয়েছে।
কায়েসও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে এসেছে বোনদের বিদায় দিতে। তারা বারবার কায়েসকে বলেন বাড়িতে এসেই কুহুর খোঁজ নিতে। শিউলিকে বলেন কুহুর যত্ন নিতে। সোনামা, তোর কোন সমস্যা হলে সাথে সাথে আমাদের জানাবি। আর মাত্র কয়েকটা দিন, তারপর তুই আমাদের কাছে থাকবি। আনান কালকে থেকেই অনলাইনের সব জেনে নিবে। তারপর যা করার করবে। তুই সব রেডি রাখিস যাতে ও চাওয়া মাত্রই সবকিছু পায়। সাবধানে থাকবি। কোন চিন্তা করবি না। আফরোজা নাজনীনের কথায় মাথা নাড়ায় কুহু। কুহুতান, আগে ভর্তি হয়ে নে। তারপর ছুটি হলেই আমার কাছে যাবি, বুঝলি? নাজমা পারভিনও হেসে বলেন, তোকে প্রতি সপ্তাহে আমার কাছে যাবি। আমি তোর পছন্দের খাবার রান্না করব। ছোট ফুপুর কথা শুধু হাসে কুহু। এই আমার আব্বাটা, তুমিও ভালো করে পড়াশোনা কর। তুমিও ঢাকা যেয়ে পড়বে। 3 মেয়ের একটাই আব্বা তুমি। তোমার জন্য সব ফুপুর বাড়ির দরজা খোলা আছে আব্বা, তুমি বড় আপুকে দেখে রেখ। আপুর কোন সমস্যা হলে তার কাছে থেক। নাজমা পারভিন শিহাবকে আদর করতে করতে বলেন, আর দৃষ্টি তো আমাদের সৎমা। সে আমাদের কাছেই ভিড়ে না। আমাদের কাছে থেকে পড়াশোনা আর কি করবে। তবুও ভালো করে পড়াশোনা করিস। আমরা আছি তোদের জন্য। আর কুহুর সাথে মিলেমিশে থাকিস, কেমন? সে তোর বড় আপু, তার কথা শুনে চলিস। ছোট ফুপুর কথা শুনে দৃষ্টিও মাথা নাড়ায়। আফরোজা নাজনীন এবং শাহনাজ সুলতানা একসাথে যাবেন। আর নাজমা পারভিন যাবেন আলাদাভাবে। শাহনাজ সুলতানার স্বামী জামান হাসান সকালেই গাড়ি পাঠিয়েছেন। আরেকটা গাড়ি এসেছে আফরোজা নাজনীনের বাসা থেকে। সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠেন। বিদায় বেলায় সকলেরই চোখে পানি। 3 কন্যা ঘুরে ঘুরে দেখছে তাদের বাবার বাড়ির প্রতিটি কোণ। একসময়ের কত শত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটা ঘিরে। তাদের পদচারণায় মুখরিত ছিল বাড়ির প্রতিটা ঘর, উঠান, বাগান, এমনকি পুকুর পাড়ও। যখন আম্মা আব্বা বেঁচে ছিল তখন এ বাড়ির বাতাসে তাদের গন্ধ পাওয়া যেত। তারা মারা যাওয়ার পর সব গন্ধ হাওয়ায় মিলিয়েছে। শিউলি তাদের অস্তিত্ব কোথাও রাখতে দেয়নি। জন্ম থেকেই যেখানে বেড়ে উঠেছে, পড়াশোনা করেছে, আজ সেই বাড়িতে তারা 2 দিনের অতিথি। অথচ ওরা জানে কি আদর মাখা ছিল সেই দিনগুলো। আফরোজা নাজনীন ভাবেন বিধাতার নিয়মগুলো এত কঠিন কেন। যে গ্রাম, যে বাড়ি অস্তিত্বের সাথে মিশে আছে, সেখানে তাদের কোন অধিকার নেই, নেই কোন ভালোবাসা কিংবা সম্মান। কেন সব সময় মেয়েদেরকেই তাদের আপনজনদের ছাড়তে হয়। যে মাটিতে একসময় তাদের পদধূলি মিশে ছিল, সেই মাটি আজ তাদের ভুলে অন্যকে আপন করে নিয়েছে। গাড়িতে উঠে বসেও তারা দেখতে থাকে এই চিরচেনা গ্রামের অচেনা রূপ। আবার কবে এই মাটিতে পা রাখবে তার কোন ঠিক নেই। গত 3টা দিন এখানে থেকে এই মাটির সংস্পর্শে এসে যেন আম্মা আব্বার সেই আদরমাখা ছোঁয়া উপভোগ করেছে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আব্বা আম্মার সেই ছোঁয়ার বিচ্ছেদ ঘটছে। একসময় গাড়ি রওনা দেয় তার আরোহীদের নিয়ে তাদের নিজ গন্তব্যে। পেছনে পড়ে রয় কিছু আপনজন, শৈশব, কৈশোর, যৌবনের অগণিত স্মৃতি। যেগুলো মৃত্যু অবধি মস্তিষ্কে বিরাজ করবে। সময়ে অসময়ে বহুবার দোলা দিবে বুকের মাঝে। কুহু ঘরে এসে কাঁদছে। 3টা দিন ফুপুদের আঁচলের নিচে ছিল, যেখানে ছিল না কোন ভয়, ঠিক যেন মায়ের আঁচল। এখন কোন স্নেহের আঁচলও থাকলো না, থাকলো শুধু ছোটমার রোষা, ল। বোনেরা চলে যাওয়ার কিছুক্ষণ পর কায়েসও তার কর্মস্থলে যায়। আজ থেকে শিউলি একদম মুক্ত। তার উপর হুকুম জারি করার কেউ নেই। যা ইচ্ছে রাঁধবে, যাকে ইচ্ছে খেতে দিবে, ইচ্ছে না করলে দিবে না।
ওর উপর কথা বলার কেউ নেই। এই নবাবজাদি গতরে আর কত বাতাস লাগাইয়া ঘুইরা বেড়াবে। এই 3 দিন তো খুব উড়লা যেন বা যা রে মায়া। খুব পাংখা গজাইছিল এই কয়দিন। আই যাইছে সেই পাংখা কাটনের দিন। তুমি কি ভাবছিলা আমি কিছুই কমু না? কাম কইরা কইরা আমার শরীরে সদ হইরা গেছে আর তুমি গতরে হাওয়া লাগায় ঘুরো। আইজ তোমার সুখ কমাইতাছি। শিউলি আক্তার ঠাস ঠাস করে কয়েকটা থা অপ্প রমা রে কুহুর গালে। কুহু গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে ছোটমার দিকে। ছোটমা ওকে কেন মারল তা সে বুঝতে পারে না। ওই কি এমনি বেটি তুই তাগরে হাঁস মুরগি বাইন্ধা দিলি ক্যা? নিজের টাকায় কিনছোস তাই সবই তর হইয়া গেছে। আমি যে তোরে এগুলান রাখবার দেই তাতে কিছুই না। কই আমার বাপের বাড়ি থাইকা কেউ আইলে তুই তো রান্ধবার জন্য একটা মুরগি দেশ না। কি এমনি মায়া। এমনে কইরাই ফুপুগরে হাত করছস। কি শেয়ানা মায়া দেখছ? এই বয়সেই এত কিছু। আর একটু বগ হইলে তো দেখতাছি শেয়ানাগিরি করবার জন্য রাস্তায় নামবি। এমনে কইরাই না জুটাইবার পারবি কইলাম। শিউলি আক্তারের কথার মাঝেই কুহু ঘর থেকে দৌড়ে বের হয়ে বাগানে আসে। ছোটমানমর ওইসব নোংরা কথা শুনতে কষ্ট হচ্ছিল ওর। শিহাব বারান্দায় দাঁড়িয়ে মায়ের বলা প্রতিটা কথাই শুনে। ও অপেক্ষা করছে মায়ের বাহিরে যাওয়ার। মা বাহিরে গেলেই ও কুহু আপুর ফোন দিয়ে মেজো ফুপুর সাথে কথা বলবে। ফুপুরা যেমন শিহাবকে ভালোবাসে তেমনি শিহাবও ফুপুদের ভালোবাসে। ফুপুরা ওকে কিছু বললেও বিনা বাক্যে তাদের কথা শুনে। এমনকি যখন ফুপুরা ওর সাথে কথা বলে তখন আড়ালে যে ও ফুপুদের জানায় আপুর সাথে মায়ের করা আচরণ। আফরোজা নাজনীনের বাসায় আসতে রাত 11টার বেশি বেজে যায়। তিনি প্রথমে শাহনাজকে তার বাসায় নামিয়ে দেন। শাহনাজ সুলতানা কিছুতেই বোনকে না খাই ছাড়বেন না, তাই বাধ্য হয়ে খেতে হয়। শাহনাজ সুলতানার শাশুড়ি রান্না করে রেখেছেন। তিনি পরম মমতায় আফরোজা নাজনীনকে খেতে দেন। বাসায় আসতেই তাহমিদের সামনে পড়লেন তিনি। তাহমিদ বড়মাকে দেখে হেসে কাছে এসে জড়িয়ে ধরে। কেমন আছিস বাপ? তুই ড্রয়িং রুমে কি করছিস? পড়াশোনা নেই তোর? কি বড়মা, এসেই পড়াশোনার কথা শুরু করেছ? তোমার ছেলে কি ফাঁকিবাজ যে তোমার এত চিন্তা করতে হবে? আগে বল তুমি কেমন আছো? আমি ভালো আছি বাপ। তুই খেয়েছিস? তোর বড় চাচু কোথায় রে? তোমার অপেক্ষায় আছি তাই খাইনি। আর তোমার সম্মানিত হাজবেন্ড তার রুমেই আছে। তাহমিদের কথা শুনে আফরোজা নাজনীন হেসে ছেলের চুল ধরে হালকা করে ঝাঁকিয়ে দেন। তোমাদের মা ছেলের গান শেষ হয়ে থাকলে এবার আমার দিকে নজর দাও। আমি একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছি। তাহমিনা আক্তার মেকি রাগ দেখান। আগে মা ছেলের কথা শেষ হলে তারপর তোর কাছে আসছি। এত হিংসা করিস কেন শুনি? আমি মোটেও হিংসা করছি না। তোমার ছেলে তার বড় মায়ের জন্য বসে আছে খাবে বলে। এখানে যত দেরি হবে তোমার ছেলের ক্ষুধা তত বাড়বে। আর তুমি একা এসেছো কেন? নাজমা আপা, শাহনাজ ওরা কই? ওদের নিয়ে আসতে বললাম না? ওরা কেউই থাকতে পারবে না তাই আসল না। আমি ফ্রেশ হয়ে এসে তোকে খাওয়াচ্ছি বাপ, একটু অপেক্ষা কর। আফরোজা নাজনীন রুমের দিকে পা বাড়ালেন। ভাবি, তোমার বাড়ির সবাই কেমন আছে? কুহু ভালো আছে। ও কি ঢাকা এসেছে? বাড়ির সবাই ভালো আছে। কুহুকে নিয়ে আসার জন্য জোরাজোরি করেছি কিন্তু ও বলল একবারে ভর্তির সময় আসবে। ও এখানে ভর্তি হবে? কোথায় থাকবে মেয়েটা? এখানের কোন কলেজেই ভর্তি করিয়ে দিব? হোস্টেলে থাকবে। আনান দেখবে ওর ভর্তির সকল বিষয়। এখন দেখা যাক কোন কলেজে চান্স পায়। তাহমিদ একমনে তাদের কথা শুনছে।
কুহুর ঢাকায় ভর্তি হওয়ার কথা শুনে ওর হার্টবিটেরা ডামাডোল করছে। তবে কি ও আবার তার ভীতুকন্যাকে দেখতে পাবে? তাহমিদ মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়, এবার আর ভীতুকন্যাকে হারাতে দিবে না। সানাউল রাশেদিন ড্রয়িং রুমে বসে পেপারে চোখ বুলাচ্ছেন। তার পাশে বসে আছে শফিউল রাশেদিন। 2 দিন ছুটি নিয়ে তিনি পরিবারের কাছে এসেছেন। আফরোজা নাজনীন এবং তাহমিনা আক্তার পিঠা তৈরি করছেন। তাহমিদ আর সিক্তা পিঠা খাওয়ার বায়না ধরেছে, তাই তারা 2 যা মিলে পাটিসাপটা বানাচ্ছেন। বেশ কয়েকটা পিঠা বানানো হলে আফরোজা নাজনীন হাফ প্লেটে করে নিয়ে আসেন ড্রয়িং রুমে। নিচ থেকেই জোরে ডাক দিলেন তাহমিদ আর সিক্তাকে। ডাক শুনে ওরা নিচে এসে দেখল সামনের টেবিলে কয়েকটা পিঠা। 2 ভাই বোন পিঠা হাতে নিয়ে বাবা চাঁদসুকেও নিতে বলে। সানাউল রাশেদিন হেসে একটা পিঠা হাতে নিলেন, তার দেখাদেখি শফিউল রাশেদিনও একটা পিঠা নিলেন। তার বরাবরই তাহমিনার হাতের বানানো পিঠা খুব পছন্দের। আফরোজা নাজনীন তার শাশুড়িকে ধরে এনে সোফায় বসালেন। আজকাল তিনি খুব একটা হাঁটতে পারেন না। শাশুড়িকে বসিয়ে রেখে তিনি রান্নাঘর থেকে আরেকটা প্লেটে করে 2টা পিঠা এনে আয়েশা সালেহার হাতে দিলেন। কি করছো বৌমা? আমার ডায়াবেটিস আর তুমি আমাকে 2টা পিঠা দিলে। আমি শুধু অর্ধেক পিঠা খাব। আম্মা, এই 2টা পিঠাই আপনাকে খেতে হবে। আমি কোন বারণ শুনব না। সারা মাস কোন প্রকার মিষ্টি না খেয়ে শুধু একদিন 2টা পিঠা খেলে ডায়াবেটিস বাড়বে না। কোন কথা না বলে খেয়ে নিন। আফরোজা নাজনীনের ধমকে আর কিছু বলার সাহস পান না বৃদ্ধা। কিন্তু তার চোখের কোণে ঠিকই পানি জমেছে। তার 3টা ছেলের বউই এক একটা রত্ন। তবে এই বড় বউটা একটু বেশিই ভালো। তাকে কখনো মা বই শাশুড়ির চোখে দেখেনি। অতি আবেগে ভেসে তিনি কামড় বসালেন পিঠায়। ভাবি, কুহু কোথায় ভর্তি হচ্ছে? ওর ভর্তির বিষয় কে দেখছে? ইতোমধ্যে একটা পিঠা সাবার করে আরেকটা হাতে নিয়ে শফিউল রাশেদিন জিজ্ঞেস করলেন আফরোজা নাজনীনকে। কুহুর নাম শোনা মাত্রই তাহমিদের বুকের ভিতর ঢোল বাজতে শুরু করেছে। ঢোলের প্রতিটি আওয়াজে কুহুর নাম লিখা। পিঠা হাতে নিয়েই মনোযোগী হয় তাদের কথা শুনতে। এখানের একটা সরকারি গার্লস কলেজে ভর্তি হয়েছে কুহু। শাহনাজের দেবর সাজ্জাদ ওই কলেজেই আছে। সেই সব ব্যবস্থা করেছে। আনান ওর ফর্ম পূরণ করেছে। সেই কলেজের চয়েস দিয়েছিল। কয়েকটা চয়েস দিয়েছিল, তার মধ্যে এই কলেজে চান্স পেয়েছে। ছেলেটা এই কয়েকদিন খুব ছুটোছুটি করেছে। ও কবে আসছে ঢাকায়? আর থাকবে কোথায়? আবারও প্রশ্ন করলেন শফিউল রাশেদিন। সাজ্জাদ হোস্টেলে সিটের ব্যবস্থা করে দিয়েছে। ক্লাস শুরু হলেই কুহু চলে আসবে। আগামী 7-8 দিনের মধ্যেই ক্লাস শুরু হবে। আনানকে বললেই ও কুহুকে নিয়ে আসবে। আফরোজা, কুহুকে শুধু ওর পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বলো। ওর বেডিং এখান থেকেই কিনে দিও। আর ও যেন হোস্টেলের খাবার না খায়। সপ্তাহে 2 দিন খাবার দিয়ে আসবে। সাজ্জাদকে বলে হোস্টেলের ফ্রিজে খাবার রাখার ব্যবস্থা করে নিও। কুহু হোস্টেলের খাবার খেতে পারবে না। সানাউল রাশেদিন তাদের কথার মাঝেই কথা বললেন। ভাবি, কুহুর বেডিং অন্যান্য জিনিসপত্র কেনার জন্য আমিও তোমার সাথে যাব। আমরা ওর সকল প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ওকে হোস্টেলে উঠিয়ে দিয়ে আসব। কি কি কিনতে হবে আমি তার লিস্ট করে রাখব। তাহমিনা আক্তার উচ্ছ্বসিত হয়ে বললেন। এদিকে বারবার আনানের কথা শুনে তাহমিদের চোয়াল শক্ত হয়ে যায়। এত মানুষ থাকতে আনানকেই কেন কুহুর দায়িত্ব দেয়া হলো? হাতে থাকা পিঠা রেখে দিল তাহমিদ। আর পিঠা খাওয়া হলো না ওর। ড্রয়িং রুমে সবার কথোপকথন চলতে থাকে। কেউ লক্ষ্য করল না রাগে তাহমিদের শরীর কাঁপছে। 9 দিন পর আজ কুহু ঢাকা আসবে। আনান গতকাল ফুলতলা গেছে।
আজ সকালেই ওরা রওনা দিয়েছে। আফরোজা নাজনীন রান্না সেরে নিয়েছেন অনেক আগেই। রান্না শেষ করে তিনি আর তাহমিনা শপিংয়ে গেছেন কুহুর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তাহমিদ ড্রয়িং রুমে বই নিয়ে বসেছে। ওর আর 2টা পরীক্ষা বাকি আছে। বাসায় শুধু ও আর দিদুন। মা, বড় মা নেই, সিকতাও কলেজে গেছে। গতকাল থেকে ওর ক্লাস শুরু হয়েছে, তাই আপাতত সে বাড়ি পাহারার কাজে রয়েছে। কিন্তু তাহমিদের হাতে শুধু নামমাত্র বইটা রয়েছে। ওর মন পড়ে রয়েছে কুহুর কাছে। সেই সাথে মাথায় চিন্তা চেপে বসেছে, আনান আছে কুহুর সাথে। কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। বিকেলে কুহু আর আনান এসে পৌঁছায় কলেজের হোস্টেলের সামনে। সেখানে আগে থেকেই আফরোজা নাজনীন, শাহনাজ সুলতানা আর তাহমিনা আক্তার দাঁড়িয়ে আছেন। তারা দুপুরের দিকে কুহুর জন্য প্রয়োজনীয় সবকিছু কিনে হোস্টেল সুপারভাইজারের নিকট রেখেছেন। সাজ্জাদ আগেই সুপারভাইজারকে বলে রেখেছিলেন, তাই কোন সমস্যা হয়নি। এরপর তারা বাসায় এসে খাবার খেয়ে কুহুর জন্য খাবার সাজিয়ে নিয়ে আসেন। কুহু গাড়ি থেকে নেমেই দৌড়ে আসে ফুপুদের কাছে। আছড়ে পড়ে আফরোজা নাজনীনের বুকে। এখানে আমিও আছি কুহু সোনা, আমার দিকে তো একটু তাকা। তাহমিনা আক্তার মিটিমিটি হেসে বললেন, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? দিদুন কেমন আছে? আর আঙ্কেল ভালো আছে তো? একবারেই এত প্রশ্ন করলে আমি কোনোটার উত্তর আগে দিব। আল্লাহর রহমতে সবাই ভালো আছে। কুহুকে জড়িয়ে ধরে কপালে চুমু আঁকেন তাহমিনা আক্তার। তার খুব ইচ্ছে ছিল এই শান্ত, বোকাশোকা মেয়েটাকে ছেলের বউ করার। আজ তার ছেলের তেরামির জন্য সব এলোমেলো হয়ে গেছে। তিনি গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। কিছুক্ষণ তাহমিনা আক্তারের সাথে কথা বলে কুহু ছোট ফুপুর কাছে আসে। ছোট ফুপুও কুহুকে আদরে বুকে জড়িয়ে নেয়। এরপর তারা একসাথে হোস্টেলের ভেতর প্রবেশ করেন। কুহুকে ওর রুমে পৌঁছে দিয়ে সবকিছু গোছগাছ করে দেন। সব কাজ শেষ হলে আফরোজা নাজনীন কুহুকে ফ্রেশ হয়ে আসতে বলেন। কুহু ফ্রেশ হয়ে আসলে আফরোজা নাজনীন কুহুকে খাইয়ে দেন। তারপর খানিকক্ষণ কুহুর সাথে কাটিয়ে তারা ফিরে আসেন যে যার গন্তব্যে। আসার আগে তারা কুহুকে প্রয়োজনীয় সকল নির্দেশ দেন। কি করণীয় নয় তার সকল কিছু বুঝিয়ে দেন। কুহুও বাধ্য মেয়ের মতো তাদের সকল কথা মেনে নেয়। তাহমিদ পড়ার টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু ওর মন পড়ে আছে কুহুর কাছে। কিভাবে কুহুকে দেখবে সেই চিন্তায় অস্থির হয়ে আছে। হোস্টেল থেকে কুহু কখন বের হবে, কখন কলেজে থাকবে সেটা কিভাবে জানবে? পরদিন সকালে নাস্তা করে তাহমিদ বেরিয়ে পড়ে। মা, বড়মা অনেকবার জানতে চাইলেও কিছুই বলে না। কুহুর কলেজের সামনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে, কিন্তু কুহুর দেখা নেই। দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থেকে তাহমিদ অবশেষে বাসায় ফিরে। কিন্তু বেচারা তো আর জানে না কুহু আজ কলেজেই আসেনি। তাহমিদের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়ে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছে। পড়াশোনায় ব্যস্ত তাহমিদের বুকের ভিতর কুহু নামক মেয়েটির একছত্র আধিপত্য থাকলেও গত 6 মাসে তার হৃদয়ের অধীশ্বরীকে একবারও দেখার সৌভাগ্য হয়নি। একবার সেই হৃদয়ের অধীশ্বরীকে দেখতে থেকেই ওর মন আকুপাকু করে, কিন্তু সে নিরুপায়। একই শহরে থেকেও আজ ভীতুকন্যার সাথে তার 1000 মাইলের দূরত্ব। সেদিনের সেই দুর্ব্যবহার না করলে আজ কুহু তার কাছেই থাকত, খুব কাছে। তাহমিদ বই রেখে চেয়ার ছাড়ে। আজ তার কিছুই ভালো লাগছে না। বারবার কুহুকে মনে পড়ছে। কুহুকে দেখার তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। বুকের ভিতর খা খা করছে কুহু নামক সঞ্জীবনী বীণা। এমন এক সঞ্জীবনী যার ছোঁয়ায় নিমেষেই তাহমিদের বুকে সৃষ্টি করতে পারে আস্ত সরোবর। তাহমিদ ছাদে আসে। সেই হাসনাহেনা গাছের কাছে এসে ছুঁয়ে দেয় গাছের প্রতিটি শাখা প্রশাখা। একসময় শটান হয়ে শুয়ে পড়ে গাছের পাশেই।
ছোট গাছের শাখা প্রশাখার ফাঁক গলে তাকিয়ে থাকে সুদূর মহাশূন্যে। অন্তরিক্ষের নীলচে তারার আলো ঠিকরে পড়ছে ধরণীর বুকে। সেই আলোর কিয়দাংশ এসে ছুঁয়ে দিচ্ছে এক উদাস প্রেমিকের শরীর, যে তার প্রেমিকার দর্শন পাবার আশায় চাতকের ন্যায় প্রতীক্ষায় চেয়ে রয়েছে। এই প্রতীক্ষার অন্ত কবে তা জানা নেই এই প্রেমিক পুরুষের। সুদূর পানে চেয়ে থাকতে থাকতে কখন যে দুই চোখের পাতা এক হয়েছে তা জানা নেই তাহমিদের। ভোরের উজ্জ্বল আলো চোখে পড়তেই পিটপিট করে তাকায়। কোথায় আছে তা ঠাউর করতে একটু সময় লাগে। উঠে বসতেই ব্যথার অস্তিত্ব টের পায় শরীরে। ছাদের মেঝেতে শোয়ার ফল। হাফ হাতা টি শার্ট শরীরে থাকায় কনুই থেকে পুরো হাতে লালচে দাগ। চুলকাচ্ছেও প্রচুর, এমনকি মুখেও চুলকাচ্ছে। বুঝতে পারে সারারাত মশাদের ভালোই ভোজন হয়েছে। আজ ক্লাস শেষে বাসায় ফিরতে বিকেল হয়ে গেছে। তাহমিদ নিজেদের গাড়ি করে বাসায় ফিরছে। কুহুর কলেজের সামনে এসে গাড়ির গতি স্লো করতে বলে ড্রাইভারকে। কুহু এখানে ভর্তি হওয়ার পর ও ড্রাইভারকে গাড়ি স্লো করতে বলা অভ্যাসে পরিণত হয়েছে। 6 মাস পেরিয়ে গেছে, এতে কোন কাজ হয়নি। ও কুহুর দেখা পায়নি। তবে আজ বোধহয় ভাগ্য সহায় হয়েছে। কলেজের সামনে এসে গাড়ি স্লো করলে তাহমিদ আশেপাশে তাকায় কুহুকে দেখার আশায়। ঠিক তখনই চোখ যায় কলেজের ঠিক সামনে রাস্তার ওপাশে একটা ফুচকার দোকানে কুহু দাঁড়িয়ে আছে। ওর পাশে দাঁড়িয়ে আনান কিছু বলছে। আনানের মুখ ভর্তি বলে দিচ্ছে ওরা বেশ ভালোই সময় কাটাচ্ছে। এভাবে কুহুকে দেখবে কল্পনাই করতে পারেনি তাহমিদ। সেই চিরচেনা মুখ, সেই কফি কালার গোল ফ্রেমের চশমা, টিকালো নাক, পাতলা ঠোঁট, মাঝারি উচ্চতার শ্যামবর্ণের মেয়েটিকে আজ বেশ আকর্ষণীয় লাগছে। বরাবরের মতো আজ চুলে বেনি করা নেই। তার বদলে ওড়না মাথায় হিজাবের ন্যায় পেঁচিয়ে রাখা। ফুল স্লিভ সাদা সালোয়ার কামিজে দেখতে বেশ লাগছে। আগের থেকে বোধহয় স্বাস্থ্য একটু বেড়েছে। ড্রাইভারকে একপাশে গাড়ি সাইড করতে বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে কুহুর দিকে, যেন বহুকালের তৃষ্ণা মেটাচ্ছে আজ। আদৌ কি এই তৃষ্ণা কভু মেটানো যায়? ভাইয়া, আমি ফুচকা খাব না। তুমি বরং আইসক্রিম অথবা চকলেট কিনে দাও। আমার ফুচকা খেতে ভালো লাগে না, কুহু আবদার করে আনানের কাছে। দূর মায়া, মেয়েরা ফুচকা পছন্দ করে না এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? কই, আমি আরো ভাবলাম কতদিন ফুচকা খাই না, এই সুযোগে তোর সাথে খাওয়া হবে। আর তুই কিনা বলছিস ফুচকা খাবি না। এই দিনও আমার দেখতে হচ্ছে। একটা গার্লফ্রেন্ড থাকলে তোকে এত সাধাসাধি করতাম না, বুঝলি? গার্লফ্রেন্ডের কোলে মাথা রেখে ইচ্ছেমতো খেতাম। তুই আসলেই একটা গাধি। আনান আফসোস করছে ফুচকা খেতে না পারায়। ও পারলে কুহুকে বি এ খা অ। কুহু আনানের মুখভঙ্গি দেখে হেসে দেয়। আচ্ছা, আমি শুধু এক প্লেট খাবো, টক ঝাল কম দিয়ে। তুমি যত ইচ্ছে খাও। কুহুর কথা শুনে আনানকে আর পায় কে। ও 5 প্লেট ফুচকার অর্ডার দিয়ে কুহুকে নিয়ে পাশের বেঞ্চে বসে। কুহু পার্স থেকে ফোন বের করে গেম খেলতে থাকে। আনান অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুচকার। তাহমিদ কুহুকে দেখে খুশি হয়েছে ঠিকই, কিন্তু আনানের সাথে এত হাসাহাসি সহ্য করতে পারছে না। অন্য ছেলের সামনে এত হাসতে হবে কেন? হোক না সে ফুপাতো ভাই। তাহমিদ দেখল আনান এক প্লেট ফুচকা কুহুর হাতে ধরিয়ে দিল। এই বিষয়টা ঠিক হজম হচ্ছে না তাহমিদের। রাস্তার ধারে বসে খাওয়া ও পছন্দ করে না। বড়মার নিষেধ আছে রাস্তার ধারে কিছু খাওয়া। এই মেয়েকেও নিশ্চয়ই নিষেধ করেছে বড়মা, কিন্তু এ মানছে না বড়মার কথা। কিছু একটা ভেবে গাড়ি থেকে নামে তাহমিদ। ড্রাইভারকে বলে বাসায় যেতে। ওর কথা মতো ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। তাহমিদ ফুটপাতের ওপর দিয়ে একমনে ফোন টিপতে টিপতে হাঁটছে, যেন ওর কোন দিকে খেয়াল নেই। আনানের সামনে এসে হঠাৎই ওর হাত থেকে ফোনটা ছুটে যায়।
অস্থির চিত্তে ফোন তুলে উঠে দাঁড়াতেই চোখ যায় আনানের দিকে। আনানও কারো ফোন পড়ে যাওয়া দেখে চমকে তাকিয়েছিল। তাহমিদকে দেখে আনান হৈ হৈ করে উঠে। তাহমিদ ভাই, কেমন আছো? কতদিন পর তোমার সাথে দেখা। এই তো আমি ভালো আছি। তুই কেমন আছিস? তা এখানে কি করছিস? তাহমিদ এমন ভাব করে বলে যেন আচমকাই আনানের সাথে ওর দেখা হয়েছে। কথা ফাঁকে আর চোখে তাকায় কুহুর দিকে। কুহু তাহমিদকে দেখেই মাথা নিচু করে রেখেছে। আমিও ভালো আছি ভাই। আমি এসেছিলাম কুহুকে নিতে। ওর কলেজ 7 দিনের ছুটি, তাই আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। ও গ্রামে যেতে চেয়েছিল কিন্তু ওর কোচিং আছে, তাই এই কয়দিন আমাদের বাসা থেকেই কোচিং করবে। বড়মা তোকে কখনো রাস্তার ধারে বসে কিছু খেতে নিষেধ করেনি। আর সে কোন কোচিংয়ে পড়ে? সেখানকার টিচার কারা? আনানের হাতের প্লেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে তাহমিদ। ব্যাস এতেই কুহুর যা হওয়ার হয়েছে। ঠাস করে প্লেট রেখে দিয়েছে। ওর ভেতর ভয় ঢুকে গেছে। ফুপু তো ওকেও নিষেধ করেছিল। আজকেই প্রথমবার এবং আজকেই শেষ। আসলে আমার ফুচকা খুব পছন্দের, তাই কুহুকে নিয়ে এসেছি। কিন্তু ওর ফুচকা পছন্দ নয়, তবুও আমার মন রক্ষার্থে রাজি হয়েছে। মুখ ভার করে জবাব দেয় আনান। আর সেই সাথে হাতের ইশারায় দেখিয়ে দেয় কুহুর কোচিং। ওরা যেখানে দাঁড়িয়ে আছে তার দক্ষিণ দিকের একটা বিল্ডিংয়ের নিচ তলায় কোচিং। আর সেই সাথে টিচারদের নামও জানিয়ে দেয়। দেখতো ওইটার জুতার তলা ছিঁড়েছে নাকি। এতক্ষণ নিচে তাকিয়ে কি দেখছে? কুহুর দিকে না তাকিয়েই বলে তাহমিদ। আনান তাহমিদের কথা শুনে ঝুঁকে কুহুর জুতার দিকে তাকায়। কুহু মাথা নাড়িয়ে জানায় ওর জুতা ঠিক আছে। ভাই, ওর জুতা একদম ফিট আছে। দাঁত কেলিয়ে বলে আনান। এইটা এমনভাবে সবসময় মাথা নিচু করে থাকে কেন? দেখিস ঘাড় থেকে মাথা খুলে পড়ে যেন না যায়। তখন নিচু করার জন্য মাথায় আর থাকবে না। তাহমিদ যা জানার জেনে গেছে। ওয়ালেট থেকে 500 টাকার নোট বের করে আনানের কাছে দেয়। টাকাটা রাখো, যত ইচ্ছে তত ফুচকা খা। আমি আসছি, তুই সময় করে বাসায় আসিস। আনান টাকা পেয়ে ভীষণ খুশি। তুমিও তো কতদিন আমাদের বাসায় আসো না। একদিন বাসায় এসো না ভাই। কবে যাব? তাহমিদের সরকারি এমন প্রশ্নে থতমত খেয়ে তাকিয়ে থাকে আনান। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, কি ভাই, তোমার যখন খুশি তখন আসবে। এটা জিজ্ঞেস করার কি আছে? আসছি, সাবধানে যাস। আর যাওয়ার সময় কয়েকটা পেইন কিলার নিয়ে যাস। ওইটার ঘাড় ব্যথা করবে আমি নিশ্চিত। জিও ভাই। একেই বলে ডক্টর। পড়া শেষ না হতেই মানুষকে দেখে বলে দিচ্ছ তার কি সমস্যা হতে পারে। কোন গ্রুপের পেইন কিলার কিনবো ভাই? ফার্মেসিতে যে কোন ভালো কোম্পানির ঔষধ দেখে কিনে নিস। বলেই হাঁটা শুরু করে দিয়েছে তাহমিদ। এদিকে কুহু হতভম্বের ন্যায় চেয়ে আছে সামনের দিকে। ওই লোকটা কি বলে গেল? আর সেই বা কেন আমাকে এইটা বলে সম্বোধন করল? আমি কি এইটা? আনান টাকা পেয়ে পারলে আনন্দে নাচে। গোপাগপ একের পর এক ফুচকা খেতে থাকে। কুহুর আর খাওয়া হয় না। ওর মাথায় তাহমিদের বলা কথা ঘুরপাক খাচ্ছে। খাওয়া শেষ করে আনান সিএনজি ডেকে কুহুকে নিয়ে উঠে বসে। সিএনজি ছেড়ে দিতেই আড়াল থেকে বেরিয়ে আসে তাহমিদ। ওর ঠোঁটে মুচকি হাসি। কতদিন পর সে দেখল তার ভীতুকন্যাকে। আজ যেন ওর সমস্ত তনু মন শান্তির পরশে ছেয়ে গেছে। আনান কুহুর জন্য আইসক্রিম চকলেট কিনেছে, কিন্তু কুহু আইগুই করছে নিবে না বলে। আসলে তাহমিদের টাকায় কেনা কোন কিছু ও খেতে চাচ্ছে না, কিন্তু আনানকে বলার সাহস পাচ্ছে না। এদিকে আনানও জোরাজুরি করছে। বাধ্য হয়ে কুহু সেগুলো হাতে নেয়।
তাহমিদ সোজা চলে আসে কুহুর কোচিংয়ে। সেখানে এসে নিজের পরিচয় দিয়ে শিক্ষকদের সাথে পরিচিত হয়। সেখানকার দুইজন শিক্ষক পরিচিত হওয়ায় সুবিধা হয় তাহমিদের। কুহুকে নিজেদের আত্মীয় বলে পরিচয় দিয়ে ওর প্রতি খেয়াল রাখতে বলে তাদের। এরপর বেরিয়ে আসে সেখান থেকে। পরদিন কুহু সিনেজি থেকে নেমে কোচিংয়ে ঢুকতেই পাশের দোকান থেকে বের হয় তাহমিদ। কুহুকে নামতে দেখেই ও দোকানে ঢুকেছিল। আজ কোচিংয়ে এসে কুহু সকল স্যারের আচরণ দেখে অবাক হয়ে যায়। যদিও স্যারেরা যথেষ্ট আন্তরিক, কিন্তু আজ তারা একটু বেশি আন্তরিকতা দেখাচ্ছেন। স্যারেদের রাতারাতি এরূপ পরিবর্তন কুহুকে চিন্তায় ফেলে দেয়। অন্য দিনের চাইতে বেশি করে বুঝাচ্ছে, কুহুর দিকে নজর দিচ্ছে বেশি বেশি। অবশ্য এতে কুহুর লাভই হয়েছে। বেশ ভালো বুঝতে পারছে পড়াগুলো। 2 ঘন্টা পর কুহু কোচিং থেকে বের হয়ে সিএনজির খোঁজ করছে। ঠিক তখনই ওর সামনে এক বয়স্ক চাচা সিএনজি নিয়ে দাঁড়ায়। কুহু ভাড়া মিটিয়ে উঠে বসে সিএনজিতে। কুহু জানল না হঠাৎ করেই সিএনজি ওর সামনে এসে কেন দাঁড়ালো। সিএনজি ছেড়ে দিলে তাহমিদ পাশের দোকান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ গমনরত সিএনজির দিকে তাকিয়ে থেকে একটা রিকশা নিয়ে বাসার দিকে রওনা দেয়। শাহনাজ সুলতানার মেয়ে আরশির জন্মদিন 4 দিন পর। ও জেদ ধরেছে এবার ঘটা করে জন্মদিন পালন করতে হবে। একটামাত্র মেয়ের জেদকে প্রশ্রয় দিয়ে বাবা আকরাম হোসেন বড় করে জন্মদিন পালন করতে রাজি হয়। সে অনুযায়ী লিস্ট করেছেন শাহনাজ সুলতানা। গ্রামে ফোন করে কায়েস শিউলিকে দাওয়াত করেছেন। নাজমা পারভিনকে ফোন করে পরিবারসহ দাওয়াত করেছেন। আর আফরোজা নাজনীনের পরিবারকে দাওয়াত করতে যাবেন আকরাম হোসেন। শ্বশুর বাড়ির সকল আত্মীয় স্বজনদের নিজে দাওয়াত করেছেন শাহনাজ সুলতানা। তারা সবাই আসবে বলেছে। আকরাম হোসেন ছেলেকে সাথে নিয়ে আফরোজা নাজনীনের ড্রয়িং রুমে বসে আছেন। তিনি এ বাসার সবাইকে দাওয়াত করেছেন। তার ইচ্ছা জন্মদিনের আগের দিন সবাই যাবে। কিন্তু আফরোজা নাজনীন এতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেছেন অনুষ্ঠানের দিন সকাল সকাল সবাই সেখানে হাজির হবেন। আয়েশা সালেহার সাথে কথা বলছেন আকরাম হোসেন। তাকেও যাওয়ার জন্য রাজি করিয়েছেন। আনান অপেক্ষা করছে তাহমিদের জন্য। তাহমিদ আসলে আনান ওকে জড়িয়ে ধরে। ভাই, কেমন আছো? আমি তোমার জন্য বসে আছি। ফোন করেছি কিন্তু সুইচ অফ পেলাম। আমি ভালো আছি। এবার বল তুই কেমন আছিস? আর আমার জন্য অপেক্ষা করার কারণ? ইদানিং কি ভিআইপি হিসাবে পরিচিতি পেয়েছি? ভাই, তুমি সব সময়ই আমার কাছে ভিআইপি। এবার শোন, আগামী মঙ্গলবার আরশির জন্মদিন। এই বাসার সবাইকে আব্বু দাওয়াত করেছে। কিন্তু আমি তোমাকে স্পেশালি দাওয়াত করছি। খালাম্নিরা সকালে যাবে। তুমি কখন যাবে? ওই বাসায় যাওয়ার কথা শুনে তাহমিদের রক্ত সঞ্চালন বেড়ে গেছে। খুব কাছে থেকে দেখতে পারবে কুহুকে। ও সিদ্ধান্ত নিয়েছে যাবে, কিন্তু বাসার কাউকে বুঝতে না দিয়ে বলে। আমার মঙ্গলবার ইম্পর্টেন্ট ক্লাস আছে, যেতে পারবো কিনা তা এখনই বলতে পারছি না। তোমার কোন না আমি শুনব না ভাই। তুমি না আসলে আমি তোমার কাছে মেডিকেলে চলে যাব। দেখব তুমি না এসে থাক কেমন করে। আনান জোরাজুরি করছে তাহমিদকে। আনান ভাই, যতই ক্লাস থাকুক তাহমিদ তোদের বাসায় যাবে। আমি দিদুন তোকে কথা দিলাম। তাহমিদও হাফ ছাড়ে বেশিক্ষণ অভিনয় করতে হলো না ভেবে। তবে নাছোড়বান্দা আনান তাহমিদকে দিয়ে কথা নিয়েই ছাড়ে বিকেল 4টার মধ্যে সেখানে যেতে হবে। মঙ্গলবার বিকেল 4টার সময় তাহমিদ পৌঁছে আনন্দের বাসায়। জন্মদিনের আয়োজন করা হয়েছে আনন্দের বাগানে। সকল আত্মীয় স্বজনরা জড়ো হয়েছে বাগানে। একপাশে জমকালো স্টেজ সাজানো হয়েছে। তাহমিদের মা, বড়মা, শাহনাজ খালাম্নি সহ অনেকেই অতিথি আপ্যায়নে ব্যস্ত। তাহমিদের ক্ষুধার্ত চোখ দুটো খুঁজে চলেছে তার হৃদয়েশ্বরীকে।
ভাই এসেছো, এসো আমার বন্ধুদের সাথে পরিচয় করাই। আনান এসে তাহমিদকে নিয়ে যেতে চায় তার বন্ধুদের কাছে। রিল্যাক্স আনান, আগে বার্থডে গার্লের সাথে দেখা করে আসি। আরশির কাছে যাই, চল। চলো ভাই। আনান তাহমিদকে নিয়ে আরশির কাছে আসে। আরশি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, সেখানে সুপ্তি, সিকতাও আছে। নাজমা পারভিনের মেয়ে তোনাও আছে। তাহমিদকে দেখে সবাই চিল্লাতে থাকে। তোনয়া দৌড়ে এসে দাঁড়ায় তাহমিদের সামনে। সে এবার এইচএসসি দিবে আনানের সাথে। তাহমিদ ভাইয়া, কেমন আছো? এতক্ষণে তোমার আসার সময় হলো। জানো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, আহ্লাদি গলায় বলে তোনয়া। চারপাশে এত মেয়ে দেখে তাহমিদ ভ্যাবাচ্যাকা খায়। একটু এগিয়ে যেয়ে আরশির হাতে একটা র্যাপিংয়ে মোড়ানো প্যাকেট ধরিয়ে দেয়। ওকে উইশ করে পুনরায় এসে দাঁড়ায় তোনয়ার কাছে। আমি ক্লাস শেষে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর এখানে আসছি। খুব চাপের মধ্যে থাকতে হয় বুঝলি। তাহমিদ ওদের সাথে কথা বলছে ঠিকই, কিন্তু ওর চোখ কুহুকে খুঁজছে। সিকতা, দিদুন কোথায় জানিস? দিদুন ভেতরে রুমে আছে ভাইয়া। আচ্ছা, তোরা আড্ডা দে। আনান, চল যাই। তাহমিদ আনানকে নিয়ে বেরিয়ে আসে। হাঁটতে গিয়ে সামনে তাকাতেই থমকে যায় তাহমিদ। এ কাকে দেখছে সে? ভীতুকন্যা এ কোন রূপে তার সামনে হাজির হয়েছে? হালকা কলাপাতা রঙের শাড়িতে ওকে চমৎকার লাগছে দেখতে। কানে পাথরের ঝুমকা, হাত ভর্তি কাচের চুড়ি, আর সাজ বলতে শুধু চোখে কাজল। ব্যাস এটুকুতেই ওকে মোহনীয় লাগছে। কুহু হাতে একটা জুসের গ্লাস নিয়ে আরশিদের কাছে যাচ্ছিল। সামনে দাঁড়ানো তাহমিদকে দেখে আপনা আপনি মাথা নুইয়ে পড়ে। তাহমিদ 2 ধাপ এগিয়ে এসে কুহুর হাত থেকে জুসের গ্লাস নিয়ে তাতে চুমুক দেয়। কিন্তু ওর চোখ তখনও কুহুর দিকেই চেয়ে আছে। আনান, তোর কাছে পেইন কিলার আছে, থাকলে এটাকে দিস। তাছাড়া সন্ধ্যায় চোখ তুলে আরশির কেক কাটা দেখার সৌভাগ্য তার হবে না। আনান চোখ গোল করে তাকিয়ে আছে তাহমিদের দিকে। ভাই, কুহুকে দেখলে এমন এলোমেলো কথা কেন বলে ভেবে পায় না। আনাকে কিছু বলতে না দিয়ে তাহমিদ সামনে এগিয়ে যায়। তাহমিদ চলে গেলে কুহু জোরে শ্বাস ছাড়ে। তারপর প্রায় ছুটে আসে আরশিদের কাছে। কুহু, তুই এতক্ষণ কোথায় ছিলি? থেকে থেকে কোথায় হারাস বলতো? সুপ্তি জিজ্ঞেস করে কুহুকে। আপু, আমি ফুপুদের সাথে ছিলাম। তাদের টুকটাক সাহায্য করছিলাম। তাদের সাহায্য করার জন্য অনেকেই আছে। তোর না গেলেও চলবে। দেখতো শাড়ির ভাঁজ এলোমেলো হয়ে গেছে। আয় ঠিক করে দিই। মকে উঠে সুপ্তি। আপু, আমার শাড়ি পরতে ভালো লাগছে না। আমি চেঞ্জ করব এখনই। আমরাও তো শাড়ি পরেই আছি। কই, আমাদের এতে মোটেও অসুবিধা হচ্ছে না। যত অসুবিধা সব তোর। তুই শাড়িই পরে থাকবি। বেশি কথা না বলে আনন্দ কর। আবারও সুপ্তির ম ক খেয়ে চুপ হয়ে যায় কুহু। তাহমিদ আনানের বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। আনানের মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে কুহু আর তাহমিদের বিষয়। ভাই আর কারো সাথে এমন করে কথা বলে না, শুধু কুহুর সাথে ছাড়া। কুহু একটু ভীতু বলেই কি ভাই ওকে গাতে চায়। আনান, মেয়েরা সবাই শাড়ি পরেছে কেন রে? আজ কি তোর বিয়ে? আমি এতদিন জানতাম বিয়েতে শাড়ি পরে, কিন্তু এই প্রথম জন্মদিনে কাউকে শাড়ি পরতে দেখলাম। বিষয়টা একটু অদ্ভুত না? ভাই, মেয়েদের মনের খবর যেখানে স্বয়ং ঈশ্বরই দিতে পারেনি, সেখানে আমরা কোন ছাড়? ওদের যেমন ষোলকলা তেমনই 32 শখ। বাদ দাও ওদের কথা। আনানের কথার ধরনে হেসে উঠে সবাই। কিন্তু আমাকে একটা কথা বল ভাই, তুমি কুহুর পেছনে এমন করে লাগছো কেন? ও তো এক্কেরে নিউট্রাল মায়া।
আগেই গুরুজন হবার শখ জেগেছে। কিন্তু আমার এত তাড়াতাড়ি তোকে গুরুজন করার শখ নেই। জুনিয়র থাক কিছুদিন, তারপর গুরুজন হবি বুঝলি। নির্বিকার মুখে জবাব দেয় তাহমিদ। আনান তাহমিদের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। কুহু দিদুনকে ধরে নিয়ে বাগানে আসে। দিদুনের মুখ থেকে আজ হাসি কিছুতেই ফুরুচ্ছে না। তিনি সবাইকে একসাথে দেখে শুধু হাসছেন। আড্ডার ফাঁকে তাহমিদের চোখ যায় দিদুনের দিকে। আড্ডা ছেড়ে আসে দিদুনের কাছে। দিদুন, তুমি এখন বাইরে আসলে কেন? পায়ের ব্যথা একটু কমেছে। তাহমিদ কথা বললেও ওর চোখ কুহুর দিকে। সবাই এখানে আছে, আমি একা ভেতরে কেমন করে থাকি বল? তুই কিছু খেয়েছিস? দুপুরে তো মনে হয় কিছুই খাসনি। বড় বৌমা জানে তুই এসেছিস। জুস খেয়েছি দিদুন। এখন তেমন ক্ষুধা নেই। বড়মার সাথে এখনো দেখা হয়নি। কুহু যাতো মনা, ওর জন্য কিছু খাবার নিয়ে আয়। আমি আজকে খাইয়ে দিই ওকে। তাহমিদ, তুই এই চেয়ারে আমার পাশে বসো। কুহু, তাড়াতাড়ি যা। আচ্ছা দিদুন। কিছুক্ষণ পর কুহু একটা প্লেটে করে খাবার নিয়ে আসে। তাহমিদের ভীষণ লজ্জা লাগছে এভাবে খেতে হবে বলে। কিন্তু দিদুন যখন বলছেন তখন না খেয়ে উপায় নেই। কুহু খাবার আনলে দিদুন ওকে তার পাশের চেয়ারে বসতে বলেন। কুহু তার কথা অমান্য না করে চেয়ারে বসে। বরাবরের মতো মাথা নিচু করে বসে সে। দিদুন, মানুষের বোধহয় আজকাল লজ্জা বেশি হয়েছে। আমার সামনে লজ্জার সিজন চলছে মনে হচ্ছে। এত লজ্জা সবাই কোথায় রাখে? দিদুন তার নাতির কথার মানে বুঝতে পারেন না। কি আবোলতাবোল বলছিস এসব? লজ্জার আবার সিজন হয় নাকি? হয় দিদুন, খুব হয়। কিন্তু তুমি এসবের কিছুই বুঝবে না। দিদুন, তোমার পাশের জন কিছু খেয়েছে। আচ্ছা, সে কি বোবা নাকি কানে শোনে না? কুহু চোখ বড় বড় করে তাহমিদের দিকে তাকায়। কিন্তু ও তাহমিদের দিকে তাকাতেই দেখল তাহমিদ আগে থেকেই ওর দিকে কেমন একটা চোখে চেয়ে রয়েছে। দাদুভাই, এসব কি বলছিস তুই? কুহু কথাও বলতে পারে আবার কানেও শোনে। এভাবে মেয়েটার পেছনে লাগিস না। ওকে ওইটার পেছনে লাগবো না। এবার ওইটাকে এক লোকমা খাইয়ে দাও। তাছাড়া আমার খাবারে নজর দিলে শেষে দেখা যাবে আমার পেট খারাপ হবে। এখনই ওকে এক লোকমা খাইয়ে দাও। তাহমিদের জোরাজুরিতে কুহুকে এক লোকমা খাইয়ে দেন দিদুন। পরের লোকমা তাহমিদের মুখে দিতেই দিদুনের আঙুল চেটেপুটে খায় তাহমিদ। ও এটাই চেয়েছিল। দিদুনের আঙুলে কুহুর ঠোঁটের পরশ লেগে আছে, সেই পরশ এভাবে নিজের ঠোঁটে মেখে নেয় তাহমিদ। চলবে।